কেসটা বা এই ঘটনা যা যা ওখানে হয়েছিল সেটা থেকে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ভীষণভাবে। নির্দোষ কিছু মানুষের প্রাণ যায় এই ঘটনার মধ্যে। কান দিয়ে শুনতে পায় ভেতরে উনি কারোর সঙ্গে কথা বলছে, কারোর সঙ্গে জনের সঙ্গে কথা বলছে। এত রাত্রে বৌদি কারোর সঙ্গে কথা বলছে, ওর মনে একটা সন্দেহ যায়। কিছু দরজা ধাক্কা দিচ্ছে, কিছুতেই খুলছে না, ভাঙে দেখছে ও নিজের হাতে ইলেকট্রিকের তার নিজের হাতে আঙুলে জড়িয়েছে, প্লাগটাকে লাগিয়ে দিয়েছে, সুইচ দিয়ে পড়ে গেছে। ভূত চতুর্দশীর যে সন্ধ্যা, সেই সন্ধ্যাটার মতো অন্ধকার আর কোনো অন্ধকার হয় না। ছবিটার থেকে যে ব্যক্তির ওই যে জমিদারের যে মানে ছবিটা আঁকা রয়েছে, ওই জমিদারের বডি থেকে ছায়া শ্যাডো পড়েছে, শ্যাডোটা পড়েছে পুরো। অপরের জন্য দুটো পয়সার লোভে অপরের ক্ষতি করার জন্য মারণ ক্রিয়া প্রয়োগ করার কথা শাস্ত্রতন্ত্র বলে না। আজকে আবারও একটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ইউটিএসে চলে এসেছি। সাথে আমাদের রয়েছে দেবজ্যোতিদার ইউটিএস ডেবিউ। প্রথমবার দেবজ্যোতিদা ইউটিএসে কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবে। তাছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি যেগুলো আপনাদের শোনা দরকার। তো চলুন বেশি দেরি করব না, আজকের পডকাস্টটি শুরু করা যাক। দেবজ্যোতিদা অন ইউটিএস। দেবজ্যোতিদা, ইউটিএসে তোমার প্রথম পডকাস্ট, ডেবিউ। হরার মাইন্ডসে তুমি অলরেডি মোটামুটি 2-3টে পডকাস্ট করে দিয়েছো, আর সবকটাই বলা যায় হিট, ব্লকবাস্টার যদি আমি সেই অর্থে বলি। প্রথম ইউটিএসের পডকাস্ট, আর এটা একটু স্পেশালি হোক। আজকে কি ঘটনা এনেছো? প্রথমত ঘটনা শুনবো, তারপর ইউটিএসের ফরম্যাটটা আশা করছি তুমি জানো, যে ঘটনার পর আমরা কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করি। আজকে খুব সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব, যেগুলো ধরো সাধারণ মানুষের জানা দরকার। ওকে, মানে সাধারণ জ্ঞান যেগুলো আমাদের সামনেই রয়েছে কিন্তু মানুষ জানে না, সেইটা নিয়ে আলোচনা করব। হয়তো একটু অন্যরকম আলোচনা হবে। তার আগে যেটা তোমার স্পেশালিটি ঘটনা, সেটা শুনি। কি ঘটনা তো শোনাবই। ইউটিএসের জন্য অনেকদিন ধরেই, কারণ ইউটিএস খুব মানে প্রচলিত এবং মানুষ সবাই জানে। ইউটিএস নাম শোনেনি, পডকাস্ট দেখে বা ইউটিএস নাম শোনেনি, বা ইউটিউব সে একটু ব্যবহার করে, সে ইউটিএসের নাম শোনেনি, এরকম বাংলায় কেউ মানুষ খুব কমই আছেন আর কি। তো এটা খুব ভালো লাগছে। আর তুমি যেটা বললে আজকে যে ইউটিএসের যে ফরম্যাটটা, যে আলোচনার যে ব্যাপারটা, তুমি জানো এবং সবাই জানে যারা আমাকে ফলো করে, আমি একটু খোলামেলা কথা বলতে শুরু করেছি। কারণ সেটা বলছি লাস্টের দিকে বলবো গিয়ে। আজকে যে ঘটনাটা যেটা বলবো, এটাকে ভৌতিক ঘটনা তো বটেই, ভৌতিক ঘটনা তার সঙ্গে তো আছেই। ভৌতিক ঘটনার সঙ্গে সঙ্গে এটার মধ্যে একটা মানে কি বলবো, একটা কষ্ট লুকিয়ে থাকবে। এবং আমি ব্যক্তিগতভাবে ঘটনাটার মধ্যে তো ইনভলভ, এবং আমি দেখেছি পুরো বিষয়টা, আমার চোখের সামনে পুরো ঘটনা বা কেসটা আমাদের কাছে এসেছিল। ভূত আমি দেখিনি এই ঘটনাটার মধ্যে, কেসটা আমরা দেখেছিলাম বা কেসটা আমরা সামলেছিলাম আর কি। আমরা বলতে মানে বাবা সামলেছিলেন। তো প্রথম থেকে একদম যেটা শুরু করি, আমাদের যেভাবে আমাদের সব কেস আমি যা বলতে যাই ওই সেই ফেলুদার এর মতোই আর কি। যেমন ওই লালমোহন গাঙ্গুলি, যেমন লালমোহন গাঙ্গুলি তো ফেলুদার সঙ্গেই থাকে, যেমন লিখতেন আর কি, ঠিক আমারও সেই রকমই ঘটনা। তাই অনেকে ভাবতে পারে সেই শুরু তো একই হবে, আমাদের কাছে আসছে, আমি জানতে পারছি, তারপর কেস সামলানো হচ্ছে, তারপর পুরো বিষয়টা সবার সামনে তুলে ধরা হচ্ছে। ঠিক সেই আমার ভূমিকাটা এখানে ওই লালমোহন গাঙ্গুলির মতোই আর কি। আমি সঙ্গে থেকে পুরোটা অবজার্ভ করছি এবং সবাইকে জানাচ্ছি। উনি বইয়ে লিখতেন, তুমি এখানে পডকাস্টে বলছি। আমার ভূমিকাটা ওই রকমই ছিল, এবং কিছু ক্ষেত্রে আমার উপর দায়িত্ব ছিল অনেকগুলো, সেইগুলো তুমি ঘটনাটার মধ্যে বললে বুঝতে পারবে। এবং আমি এই কেসটা বা এই ঘটনা যা যা ওখানে হয়েছিল সেটা থেকে একটু ইমোশনাল হয়ে পড়েছিলাম ভীষণভাবে। কেন ইমোশনাল হয়ে পড়েছি সেটা তুমিও বুঝতে পারবে ঘটনাটায়। নির্দোষ কিছু মানুষের প্রাণ যায় এই ঘটনার মধ্যে, বলছি। এবার শুরু করছি। এই ঘটনাটা আমাদের কাছে আসে বছর দুয়েক আগে আমাদের কাছে ঘটনাটা আসে। ঠিক এই রকম সময়, একটু শীত পড়বে এরকম একটা সময়, বা এবার শীত আসবে, শীতের আগমন ঘটবে এরকম একটা সময়, পুজো মিটেছে, কালী পুজো আসবে, মিটবে, এরকম একটা সময়ে কেসটা আমাদের কাছে আসে। সেই রকম মন্দিরে আসে। আমি তখন মন্দিরে ছিলাম না, বাবার কাছে
ভদ্রলোক আসেন, বাবা ওনাকে কথা বলে বলেন তো আপনি এখন আর দেখার তো হয়ে গেছে, দেরি করে এসেছিল, মানে একটা তো দেখার নির্দিষ্ট সময় থাকে বা অ্যাপয়েন্টমেন্ট করে সবাই আসে। বাবা বলেছেন আপনি অন্য দিন আসুন, আজকে আমার এবার পুজো বা অন্য কাজের জন্য আমি ব্যস্ত হয়ে পড়বো, আপনি একটু অন্য দিন আসুন। তখন উনি আবার যোগাযোগ করে দ্বিতীয়বার আসেন, তখন আমি ছিলাম। এবার আমার সঙ্গে প্রথম কথোপকথন হয় যে আমি বলি যে আপনি কি আপনার সমস্যা বা কী ধরনের সমস্যার মধ্যে আপনি ভুগছেন আর কি, কী ধরনের সমস্যা আপনার হচ্ছে। বলছে আমার বাড়ির মধ্যে অনেক রকম প্রবলেম রয়েছে এবং একটি মর্মান্তিক আমার ইতিহাস রয়েছে বাড়ির মধ্যে, এবং খুব প্যাথেটিক ঘটনাও ঘটেছে, সেগুলো আমি বলবো এক এক করে। বলে উনি ওনার সমস্ত ঘটনা আমাদেরকে খুলে বলেন, পুরো ঘটনাটা আমাদেরকে খুলে বলে, আমরা জানতে পারি, জানতে পারার পর তারপর আমরা কেসটা হাতে নিই। এবার আমি চলে যাচ্ছি ওদের বাড়িতে কী কী হতো সেই দিকে, তারপর আমি পুরোটা বলবো, বলে আমি তারপর কেসটা হাতে নেবার পর কী কী হয়েছিল তখন যাবো আমি। ওদের বাড়িটা হচ্ছে বর্ধমানেরই একটা জায়গাকার ঘটনা, পুরনো বাড়ি, বেশ অনেক দিনের পুরনো। এরা হচ্ছে কিছুটা জমিদার বাড়ি বলে না, জমিদারের দেওয়ান বা এই সমস্ত যারা হিসেব নিকেশ করতো, কী বলে ওটা, জমিদারদের যারা হিসেব নিকেশ সামলাতো তাদেরকে কী বলে, ওই নায়েব টাইপ এই ধরনের জিনিসগুলো বলতো, ওই ধরনের আর কি ফ্যামিলি, যারা জমিদারের সঙ্গে থেকে হিসেব নিকেশ করতো সেই ফ্যামিলি। আর ওই সমস্ত জমিদারদের থেকে রোজগার করে নিয়ে বেশ কিছু এরা প্রভাব প্রতিপত্তিও করেছিল। তাই এদের বাড়িটাও কম কিছুটাও যে তোমার জমিদার বাড়ির থেকেও আলাদা এমনটাও কিন্তু নয়, জমিদার বাড়ির মধ্যে বেশ ভালো প্রভাব প্রতিপত্তি করেছিল আর কি। তো সেই রকম একটা বাড়ি, এদের বাড়ির মধ্যে এই যে ভদ্রলোক যিনি আমাদের কাছে এসেছিলেন, ওনার একটি সন্তান, মানে পুত্র সন্তান আর একটি কন্যা সন্তান। এটা যথেষ্ট ছোটো থেকেই বড় হতে থাকে। নানান রকমের বাড়ির মধ্যে না কোনো দিন শান্তি কোনো দিন ছিল না। এই ভদ্রলোক সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন এই সময়, মানে যিনি আমাদের কাছে আসেন সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করতেন। তাই রোজগার খুব একটা যে খারাপ হতো এমনটাও নয়, কিন্তু রোজগার করলেও অভাব অনটন পিছনে ছাড়তো না। কোথা থেকে পয়সা খরচা হয়ে যাচ্ছে, কোথা থেকে মানে সেভিংস হচ্ছে না, কোথায় দিয়ে রোগ লেগে রয়েছে, জলের মতো বেরিয়ে যাচ্ছে, নানান বাড়ির মধ্যে অশান্তি, এগুলো প্রথম থেকেই বাড়ির মধ্যে সেগুলো ছিল আর কি। এবার যে মানে তারপরে ওর মানে ছেলেটি যেটা মানে ভদ্রলোকের ছেলে, সেই ছেলেটি বড় এবং মেয়েটি হচ্ছে ছোটো মেয়েটার বিয়ে হয়নি, ছেলেটার বিয়ের জন্য দেখাশোনা হয়। এবার এদের বাড়ির যদি আমি বিবরণটা দিই, বাড়িটা পুরো ঘেরা একটা বাড়ি, পুরোটা চৌহদ্দি, মানে মেন গেট থেকে ভেতরে ঢুকলে তুমি সেই বড় বড় সেই সময়কার যে মানে মোটা গেট আর ওই ডিজাইন করা সেই সমস্ত গেট, ভেতরে ঢুকলে নিচের তলায় বেশ কয়েকটি ঘর, ওপর তলায় কয়েকটি ঘর, এবং আরেকটি পিছন সাইড আছে যে সাইডে কিন্তু খুব একটা কেউ যেত না। সেখানেও মোটামুটি 2-3 রকমের তোমার মানে কি বলবো ওই ঘর ছিল, এবং ঘরগুলো পুরো বন্ধ থাকতো, যে খুব একটা যে কেউ খুলতো বা এরকম কিছু নয়, বন্ধ থাকতো পুরো, ওদিকে কেউ যেতও না। এবার যখন বিয়ে হয় ওই চারিদিকটা বিয়ে ঠিক হয়েছে, মানে এই মানে ছেলেটার আর কি, ভদ্রলোকের ছেলে বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে, চারদিক বাড়ি পরিষ্কার করা হচ্ছে এবং ওই দিকের পোর্শনটা খোলা হয়েছে। এবার যে ভদ্রলোক যিনি আমাদের কাছে এসেছেন, এই ভদ্রলোক এর স্ত্রী যিনি, তিনিও বিবাহ হয়ে আসার পর থেকে ওই দিকে যাননি, মানে ওদিকে কিছু জানেন না। যখন বাড়ি পুরো পরিষ্কার হচ্ছে তখন উনি পরিষ্কার করাচ্ছেন দাঁড়িয়ে থেকে, সব চারিদিকে পরিষ্কার করে ওই দিকের ঘর, পুরো ওই দিকের যে পোর্শন যে কয়েকটা ঘর ছিল সবটা খুলিয়ে ওর মধ্যে না অনেক দুষ্প্রাপ্য সমস্ত জিনিস, পিতলের অনেক কিছু জিনিস, ঘড়া, তোমার প্রদীপ, বাসনকুসন পিতলের, তাঁবার, এই সমস্ত বাসনকুসন, জমিদারি সেই সময়কার যে সমস্ত মানে আসবাবপত্র, সেই কিছু অনেক ছবি, পেন্টিং, সেই সমস্ত কিছু বেরিয়ে আসে। মানে সেই সময়কার ওই জমিদার, মানে যাদের ফ্যামিলির মানে প্রথম যিনি ওই জমিদারের যিনি নায়েব ছিলেন আর কি, ওই জমিদারের ছবি, মানে হাতে আঁকা বড় ছবি, ঠিক আছে, ওই নায়েব মানে এই বংশের যিনি পূর্বপুরুষ তাদের ছবি, এরকম বেশ কিছু ছবি, আরও অন্যরকম নানান রকমের ছবি এ সমস্ত কিছু ছিল। আর তো সেই সবগুলো মানে অদ্ভুত সুন্দর দেখতে, মানে তৎকালীন সময়ে যে হাতের কাজ বা শিল্পীদের যে তৎকালীন সময়ের যে হাতের কাজ এত সুন্দর, সেগুলো দেখলে আমি দেখেছি, ওগুলো দেখলে তুমি বুঝতে পারবে। এবং ওই ছবিগুলো দেখে সবারই যথেষ্ট ভালো লাগে। এবার বিয়ের সময় ওই সমস্ত আসবাবপত্রগুলো তখন এই ভদ্রলোকের যিনি স্ত্রী আর কি, শশী, মানে ওনার নাম হচ্ছে শশীভূষণ, ওনার মানে যিনি আমাদের কাছে এসেছিলেন শশীভূষণ ব্যানার্জি,
ওই শশীভূষণ বাবুর যিনি স্ত্রী, উনি বলেন যে এই সমস্ত জিনিসগুলোকে ওই অন্দরমহল থেকে বার করে বিয়ের সময় কাজে লাগবে অনেক, এবং ছবিগুলোকে সাজাতে কাজে লাগবে। এত সুন্দর ছবিগুলোকে অনেক জায়গা আছে, বড় বাড়ি তো অনেক জায়গায় সাজানোর জায়গা আছে, দেওয়াল টেওয়াল রয়েছে, সেই সমস্ত জায়গায় সাজানো যাবে। তখন ওগুলোকে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এসে সাজিয়ে দেয়। একটা ঘরের মধ্যে, যে ঘরটার মধ্যে মানে লোকজন বসার ঘর বা লোকজন বসবে, বা একটা লাইব্রেরি রুম টাইপের রয়েছে, সেখানে তোমার বই টই রাখা রয়েছে, সেই ঘরের মধ্যেই ওই একটি পার্টিকুলার ছবি টাঙানো থাকতো। ওখানে টাঙায়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছবিগুলো লাগায়, আসবাবপত্রগুলো সাজায়, এরকম করে নির্বিঘ্নে বিয়ে মেটে, ছেলেটির বিয়ে মিটে যায়, মেয়েটি আসে অত্যন্ত সুন্দরী। আমি ছবিতে দেখেছি তাকে, ছবিতে দেখেছি কেন সেটা বুঝতে পারবে। অত্যন্ত সুন্দরী বলা হয়, একদম অপরূপ সুন্দরী। ছেলেটিকেও দেখতে ভালো, খুব সুন্দর দেখতে, একদম মানে রাজপুত্রের মতো দেখতে। এবং বিয়ে হওয়ার পর দুজনে খুব সুখী সংসারই চলতে থাকে। হঠাৎ কিছু মাস যাবার পর যেটা প্রথম শুরু হয়, ওই মানে যিনি এসছেন নতুন বউ, উনি প্রথমে কিন্তু একটু পড়াশোনা বা এই সমস্ত কিছু করতেন, পড়াশোনার জগতেই ছিলেন। জোর করেই কিছুটা বিয়ে দেওয়া হয় যে পড়াশোনা করতে হবে না, মানে ইউনিভার্সিটি তখনও কমপ্লিট হয়নি, ইউনিভার্সিটিতে পড়ছে। তখন শ্বশুর বাড়ি থেকে বলে যে তুমি পড়াশোনা করো, তোমার কোনো অসুবিধা নেই, আমরা পড়াশোনা চালিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা হবে না, পড়াশোনা করো। তখন ওই যে লাইব্রেরি রুম বা যেখানে ওই ডাইনিং টাইপের মানে বসার টাইপের জায়গাটা করা আছে, ওখানে বসেও পড়াশোনাগুলো করতো। ওই লাইব্রেরি রুমটা ভালো লাগতো, যেহেতু একটু কালচারাল ছিল, একটু কবিতা টবিতা বলতে পারতো, গান টান গাইতে পারতো, সেই জন্য ওই জায়গাটা খুব ভালো লাগতো, সাজানো গোছানো জায়গা। আর শশীভূষণ বাবুর স্ত্রীরও এইদিকে একটু ঝোঁক ছিল, নাহলে ওনার ওই সাজানোর নেশাটা পেত না, কারণ ওই জিনিসগুলো দেখেই ওনার ওই ঘর সাজাবো বা একটু চারদিকে সাজাবো, উনিও একটু কালচার মানে সব দিক থেকে। এবার ওখানে পড়াশোনা শুরু করে। আস্তে আস্তে যেটা ও দিনের বেশিরভাগ সময়টাই, নতুন বউ দিনের বেশিরভাগ সময়টাই ওই লাইব্রেরি রুমেতেই ওখানেই কাটাতে শুরু করলো। এইবার আস্তে আস্তে শুরু হলো যেটা হচ্ছে দরজা বন্ধ করা, দরজা বন্ধ করে দেওয়া। দরজা বন্ধ করে দিয়ে পড়াশোনা করতো। কেউ কিছু বললে যে পড়াশোনার অসুবিধা হচ্ছে, রাত্রের দিকে বেশি পড়তো, রাত্রের দিকে খাওয়া দাওয়া করে নিয়ে এসে ওর হাজব্যান্ডকে বলতো আমার তো একটু পড়ার চাপ আছে, আমি গিয়ে পড়ছি, পড়াশোনা করতো। একদিন ওর যে ছোট ননদটা রয়েছে, সে কোনো কারণে ওই লাইব্রেরি রুমের সামনে দিয়ে রাত্রিবেলা ঘুম থেকে উঠে জল আনবে বলে রান্নাঘরে গিয়েছিল, বা কোনো কারণে ও বাইরে কোথাও একটা গিয়েছিল, মানে তোমার বাড়ির বাইরে নয়, মানে ঘর থেকে বাইরে বেরিয়ে কোথাও বেরিয়েছিল। তখন লাইব্রেরি রুম থেকে দেখতে পাচ্ছে দরজার ফাঁক থেকে লাইট জ্বলছে, মানে বোঝা যাচ্ছে যে ভেতরে লাইট জ্বলছে, তখন বুঝতে পারে যে বৌদি নিশ্চয়ই পড়াশোনা করছে। তখন ডেকে কথা বলবে বা এরকম কিছু বলবে বলে যায়, কান দিয়ে শুনতে পায় ভেতরে বৌদি কারোর সঙ্গে কথা বলছে, কারোর সঙ্গে জনের সঙ্গে কথা বলছে। এত রাত্রে বৌদি কারোর সঙ্গে কথা বলছে, ওর মনে একটা সন্দেহ যায় যে বৌদি নতুন বিয়ে হয়েছে, দরজা বন্ধ করে কার সঙ্গে কথা বলতে পারে, এত রাত্রিবেলা প্রায় 12:30 1টা বাজে, এখন কার সঙ্গে কথা বলতে পারে। বাড়ির বাবা মায়ের সঙ্গে নিশ্চয়ই এত রাত্রি কথা বলতে পারে না বা বলবে না। প্রথমে সন্দেহ হলেও ও ইগনোর করেই চলে যায়। এরকম না, পরদিন আবার যখন ওর বৌদি 2-1 দিন পর আবার রাত্রিবেলা এরকম পড়বে বলে ওই লাইব্রেরি রুমে গেছে, ও আবার না তককে রয়েছে যে আমি আবার গিয়ে ধরবো, বা আমি আবার ওই জায়গায় কি করছে বৌদি, কার সঙ্গে কথা বলছে সেটা আমি দেখব। ও যখন রাত্রিবেলা প্রায় উঠতো যে বৌদি আজকে গেছে কিনা, বৌদি দেখতো 2-1 দিন যায়নি, 2-3 দিন পর দেখছে বৌদি গেছে, ভেতরে লাইট জ্বলছে। ও গিয়ে আবার কান দিয়ে শুনছে এরকম করে, দেখছে হ্যাঁ বৌদি কার সঙ্গে কথা বলছে। ও সঙ্গে সঙ্গে দাদার ঘরে চলে গেছে। দাদার ঘরে দেখছি দরজাটা মানে বুঝে তো বৌদি আসবে, দরজা বন্ধ করে খোলা। ও দাদা দেখি ঘুমোচ্ছে, ও না আস্তে আস্তে ঢুকেছে ঘরের মধ্যে। ঢুকে দেখছি ওর বৌদির ফোনটা কোথায়, চারদিক ঘুরে দেখছে, ফোন তো বৌদির ফোন রাখা রয়েছে বিছানার পাশে, এবং ওর দাদার ফোনটাও রাখা রয়েছে সেখানে। বৌদি কার সঙ্গে কথা বলছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে গেছে। ও বেরিয়ে গিয়ে আবার কান দিয়ে দিচ্ছে, হ্যাঁ কারোর সঙ্গে একটা কথা বলছে। কী কথা বলছে বুঝতে পারছে না, কিন্তু কারোর সঙ্গে একটা কমিউনিকেট করছে সেটাও বুঝতে পারছে যে এটা শব্দ, কিন্তু পড়ার আওয়াজ না। অনেক সময় গুনগুন করে পড়লে একটা বোঝা যায়, কিন্তু না, কথা বলছে কারোর সঙ্গে। কারণ এটা তো বাবা মাকে বলতে হবে, দাদাকে বলতে পারছে, যদি অশান্তি হয় যে অশান্তি লেগে যাবে, মানে সমস্যা হবে, সেই জন্য ওর দাদাকেও বলেনি। বড়দিন সকাল হওয়ার পর ও বাবাকে ঘটনাটা বলে, মাকে বলে, বাবা মা আছে, বাবাকে বলে যেরকম আমি এটা নিয়ে 2 দিন দেখলাম যে বৌদি না রাত্রিবেলা ওই পড়তে এসে
কথা বলে কারোর সঙ্গে, হতে পারে না, কার সঙ্গে কথা বলে? বলছে ফোনে কথা বলে। বলছে না, ফোনে কথা বলে না, আমি একদিন গিয়ে দেখেছি ফোন কিন্তু ওনার ঘরের মধ্যেই রয়েছে, ফোনে উনি কথা বলেন না, মানে বৌদি ফোনে কথা তো বলে না। তো সে কী বকছিস তুই উল্টে পাল্টা, ঘুমের ঘরে কি ভুল ওকে এবার বলতে শুরু করেছে, তুই কি ঘুমের ঘরে ভুল বকছিস নাকি, মানে ভুলভাল শুনেছিস উল্টো পাল্টা? বলছে না গো, আমি নিজে গিয়ে পরীক্ষা করে দেখেছি, বৌদি কিন্তু কারোর সঙ্গে নিজে কথা বলে, ফোনে নয়। ঠিক আছে, আমি আজকে দেখব, যদি আজকে পড়তে বসে। এরকম না, তার এইটা হওয়ার পর বেশ কিছুদিন আর কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে, মানে পড়তে ঢোকেনি রাত্রিবেলা। তারপর প্রায় 1 মাস পর একটা পরীক্ষার সময় এরকম আসবে, ও আবার পড়া শুরু করেছে। তখন মনে পড়ে গেছে শ্বশুর শাশুড়ির। তখন ও শ্বশুর কী করেছে, মানে শশীবাবু আর কি ঢুকেছে, দরজার কাছে গিয়ে কান দিয়ে শুনছে, হ্যাঁ কথা বলছে কারোর সঙ্গে, একটা স্পষ্ট শুনতে পাচ্ছে কারোর সঙ্গে একটা কথা বলছে। পরের দিন তাহলে কথা বলতে হবে একবার, এতজন সবাই শুনছে, কার সঙ্গে কথা বলছো? পরের দিন সকালবেলা বৌমা এসছে, বৌমা বসেছে খাবার টেবিলে, ছেলে নেই, ছেলে তো অফিস চলে গেছে। বলছে শশীবাবু বলছে, বৌমা তোমায় একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? তুমি রাত্রিবেলা তুমি কি কারোর সঙ্গে কথা বলছিলে কালকে রাত্রিরে? শুনতেই না বউ চমকে যায়, বলছে না তো বাবা, আমি তো কারোর সঙ্গে কথা বলিনি, পুরো এড়িয়ে যায়, না তো বাবা আমি কারোর সঙ্গে কথা বলিনি, আমি তো পড়ছিলাম। শশীবাবু বলছে, ও বলোনি? আমি তো স্পষ্ট শুনলাম তুমি কারোর সঙ্গে কথা বলছিলে, আগের দিন তোমার এই বোনও শুনেছে, মানে ননদের কথা বলছে, তোমার বোনও শুনেছে, তুমি তো কারোর সঙ্গে একটা কথা বলছিলে, তোমার ফোন ঘরে, তুমি পড়তে যাও ফোন নিয়ে যাও না, অথচ কারোর সঙ্গে কথা বলছিলে। বলছে না না বাবা, আমার কারোর সঙ্গে কথা বলিনি, আমি কারোর সঙ্গে কথা মনে করি না। অবাক হয়ে যায়, এ তো ডিনাই করছে, কিভাবে কি করা যেতে পারে একে? এটা তখন বলল যে কোনো কারণে ওই দরজার লকটাকে ধরতে হবে, তো একটা সন্দেহজনক বিষয়, তো কোনো কারণে দরজার লকটাকে ভেঙে দিতে হবে, কারণ ওই যেন ভেতর থেকে লক না করতে পারে, তাহলে দরজা খোলা, যখন কথা বলবে দুম করে আমরা ঢুকে পড়ব। যেমন ভাবা তেমন কাজ। ও কী করেছে, বৌমা যখন ছিল না, দুপুরবেলা কোনো সময় ওই লাইব্রেরি রুমের লকটাকে এমনভাবে শশীবাবু করেছে যে লকটাও আর দিতে পারবে না, বাইরে থেকে যেন খোলা যাবে। 2-1 দিন কেটে গেছে, ও যায়নি। তারপর একদিন আবার পড়তে ঢুকেছে, শশীবাবু তককে আছে, শশীবাবু স্ত্রী এবং ওর মেয়ে, 3 জনেই, যে একবার ঢুকবো, হাতে না তো ধরবো, কার সঙ্গে কথা বলে দেখতে হবে। এমন দিন, এই দিনটা ছিল শশীবাবুর মানে শশীবাবু বলছেন এই দিনটা ছিল অমাবস্যা বা এরকম একটা তিথি, বিশেষ তিথি ছিল সেই দিনটা, অমাবস্যা বা এরকম একটা তিথি ছিল। শশীবাবু নিজেও মানে মনে করতে পারলেন না আমাকে যখন বলছিলেন, অমাবস্যা বা এরকম একটা তিথি কিছু একটা ছিল। সেই তিথিতে ওই ডেটটা রাত্রিবেলা, অনেক রাত্রি গেছে, দেখছে হ্যাঁ কথা বলছে। এবার তো যেহেতু দরজাটা পুরোপুরি বন্ধ হয়নি, দরজাটা ফাঁক রয়েছে, তাই ভেতরের কথাটা আরও বেশি শোনা যাচ্ছে। কারোর সঙ্গে একটা কথা বলছে, যে আপনি করে কথা বলছে, শুনতে এতদিন হচ্ছিল কি, একটা কারোর সঙ্গে যে কথা বলছে সেটা শুনতে পাচ্ছিল, কিন্তু এই যে কী বলছে, কী সম্বোধন করছে বা কী বলছে এটা বুঝতে পারতো না। আপনি করে কথা বলছে। ঢুকেছে, কাছাকাছি গিয়ে যখন কথা বলছে, এবার প্রথমেই শশীবাবুর স্ত্রী দরজাটা খুলেই ঢুকে পড়েছে। ঢুকে দেখছে শশীবাবুর ওই বৌমা হাতে তার বইটা রয়েছে, বইটাকে নিয়ে একটি ছবি আছে, যে ছবিটা ঘরে লাগানো ছিল, সেই ছবিটার সামনে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এবার দরজাটা যেই খুলেছে তো আওয়াজ হয়েছে, সঙ্গে সঙ্গে দরজা আওয়াজ, তো ও সচেতন হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ঘুরে তাকিয়েছে, যে কী ব্যাপার বৌমা, তুমি কার সঙ্গে কথা বলছো? তুমি এখানে দাঁড়িয়ে নিজের মনে কার সঙ্গে কথা বলছো? ওদের মোবাইল, না আমি কথা বলিনি কারোর সঙ্গে, এই একটু পড়াশোনা করছিলাম, হ্যাঁ বলছি তুই আপনি করে কথা বলছিলে কারোর সঙ্গে। এরা তখন বুঝতে পারে যে এর কিছু নিশ্চয়ই নতুন বৌমা ব্রেনের কিছু প্রবলেম আছে, মানসিক সমস্যা আছে, নিজের মনে কেন কথা বলবে, মানসিক সমস্যা আছে, কী করা যায় মানসিক। তখন ওর ছেলের সঙ্গে ছেলেকে আলাদা করে ডেকে বলে যে এরকম আমরা দেখেছি, এরকম করে, যদিও জিনিসটা যেটা করেছে ঠিক করেনি, কিন্তু যেহেতু শুনেছে এরকম কারোর সঙ্গে কথা বলছে, এটা স্বাভাবিক, এটা তো কেউ পরীক্ষা করবে। এটার আবার দুটো দিক রয়েছে, কেউ বলবে যে না তার প্রাইভেসি, তার কী করছে নতুন মুভ এসে, তার কি তা বলে কি তার কোনো মানে নেই, মানে নিজস্ব কোনো প্রাইভেসি নেই। কিন্তু আবার সেখান থেকে দাঁড়িয়ে এবার কার সঙ্গে কথা বলছে বা কী কথা বলছে, সেটাও তো এখনকার দিনে তো অনেক কিছু হচ্ছে, তাই না? অনেককার দিনে অনেক কিছু ঘটনা ঘটছে, অনেক
ছেড়ে চলে যাচ্ছে, অনেকের সঙ্গে চলে যায়, বা অনেক ছেলেও তারা অন্যরকমভাবে অন্য সম্পর্কের সঙ্গে জড়িয়ে যায়, একটা সংসার নষ্ট হয়ে যায়। এরা এই ভয়েতে ব্যাপারটাকে পুরো ক্লিয়ার করার জন্যই কিন্তু যা করার করেছে শশীবাবুরা। এদের খারাপ উদ্দেশ্য কিছু ছিল না, যে কী কার সঙ্গে কথা বলতে পারে, ফোন নেই এইটা জায়গা থেকে, ফোনে কথা বলছে না, কার সঙ্গে কথা বলছে। তখন এরা বুঝতে পারে যে নিশ্চয়ই এই বৌমার কিছু একটা প্রবলেম জায়গা আছে। তখন ও ছেলেকে জানায় যে দেখ এরকম বৌমা এরকম এরকম ঘটনা ঘটেছে, আমরা সেটা স্পষ্ট লক্ষ্য করেছি বা আমরা এটা স্পষ্টত ধরেছি, এটাতে তুই কি বলছিস বল, এবার তুই তোর কি বক্তব্য এই বিষয়ে। বলছে আমি তো ওর মধ্যে কোনো অদ্ভুত আচরণ বা অদ্ভুত কথা এই সমস্ত কিছু তো লক্ষ্য করিনি। বলছে তুই করিসনি তো, কিন্তু এরকম তো ঘটনা আমরা তো নিজের চোখে প্রত্যক্ষ করেছি এরকম। বলো ঠিক আছে ইগনোর করো এরকম করে। আর ও এরকম রাত্রিবেলা হলেই ওর মধ্যে ঢুকে যাওয়া, ও তো মানে ঘরের মধ্যে শুরু করে নিজের মনে কথা, মানে ওইখানে কথা বলা, এই সমস্ত করতো। এইবার যেটা শুরু হলো বাড়াবাড়ি যে জায়গাটা, সেটা হচ্ছে ও এবার অনেক সময় নিজে নিজে কোথাও বসে আছে চেয়ারে, নিজে নিজে কথা বলতে আরম্ভ করে। মানসিক সমস্যায় ভাবছে এরা পুরো, যে বৌমাটা নতুন বৌমা, আমাদের বিয়ে দেওয়া হলো, মানসিক সমস্যা, ব্রেনের ডিফেক্ট, কী হবে, মুশকিলের জায়গায় পড়েছে। ইতিমধ্যেই বেশ কিছু মাস গেছে, মানে প্রায় 1 বছর এরকম গেছে, ভদ্রমহিলা মানে নতুন বউ উনি প্রেগনেন্ট, সন্তান হয়েছে, কন্যা সন্তান একটি হয়েছে। কন্যা সন্তান হওয়ার পর থেকে এই ভদ্রমহিলা আরও বেশি উন্মাদনা, মানে উন্মাদ যে ব্যাপারটা সেটা আরও বেশি হতে থাকলো। বেশিরভাগ সময় দরজা বন্ধ করে দিত, ঘরের মধ্যে দরজা বন্ধ করে দিয়ে থাকতো, আটকেই বেশিরভাগ সময় থাকতো, বাড়ির কাজ করতোই না, এরকম বেশিরভাগ সময় করতো। মানে মানে বেবি হওয়ার পর যতদিন ওর বাবার বাড়িতে ছিল ততদিন ঠিক ছিল, তারপর যখন বাচ্চা নিয়ে আবার চলে আসে এদের বাড়িতে, শশীবাবুর বাড়িতে চলে আসে, ততদিন আবার এসে আবার উন্মাদনা বৃদ্ধি করতে থাকে, না রকম প্রবলেম ছিল শুরু করে। এবার এই বিষয়টা নিয়ে ওর বাবা মার সঙ্গে কথা বলে, মানে এই মেয়েটির বাবার বাড়িতে ওর বাবা মায়ের সঙ্গে শশীবাবু ফোন করে কথা বলে যে দেখুন আপনার মেয়ে এরকম এরকম ঘটনা ঘটছে, আপনার মেয়ে আমার মেয়ের মতো, আমার মেয়ের মতোই তাকে ভাবি, সেই জন্যই আমার এই চিন্তা হচ্ছে, কি করা যায় আপনার সঙ্গে আলোচনা করবার জন্যই ফোন করলাম, এই ঘটনা ঘটছে, আপনি একবার আসুন, এসে আপনি আসবেন, ও থাকবে না, না জানিয়ে আসুন, আপনি তো দেখুন আপনার মেয়ে কী করছে, আপনার সামনে তো এরকম করবে না, আপনি দেখুন কী করছে। বলে ও একদিন ওর স্ত্রী মানে বাবা, মানে মেয়েটির বাবার মা দুজনে এসছে লুকিয়ে, ওকে কিছু জানিয়ে আসেনি, লুকিয়ে ওর পিছন দিক দিয়ে বাড়ির গেট দিয়ে ঢুকে শশীবাবুর ঘরেতেই ওরা রয়ে গেছে। এবার ও যথারীতি আবার দরজা বন্ধ করে রয়েছে। এবার ওদেরকে বার করে নিয়ে এসে মেয়ের বাবাকে আর মাকে বার করে নিয়েছে, শোনালো শশীবাবু, দেখুন আপনার মেয়ে কীভাবে কারোর সঙ্গে নিজের মনে কথা বলে যাচ্ছে, আর এটা বারবারই করে। তখন মেয়ের মাটা তো কেঁদে ফেলেছে যে আমার মেয়ে এরকম করছে। তারপর এবার কথাবার্তা এরকম হইচই শুনে বেরিয়ে এসছে, নতুন বউ বেরিয়ে এসে বলছে তোমরা কখন এলে, নর্মাল একদম নর্মাল বিহেভিয়ার, তোমরা কখন এলে, হ্যান এইসব ব্যাপার, কোনো রকম কোনো সমস্যাও নেই, কিচ্ছু নেই, নর্মাল কথাবার্তা বলে আপ্যায়ন করলো, আবার চলে গেল। শ্বশুরমশাই বলে গেল শশীবাবুকে যে আপনার সঙ্গে আমি ফোনে কথা বলে নেবো, পরে এই বিষয়ে ফোনে আলোচনা করছি, বা আপনি আমার বাড়িতে আসুন, এই বিষয়ে আলোচনা করবো। এইরকম একটা দিন আলোচনা করতে যাবে, এরকম একটা সেই দিন আলোচনা করবে, এরকম ও বৌমা ঘরে ঢুকেছে, ও চলে গেছে শ্বশুরবাড়িতে, চলে গেছে, মানে ছেলে শ্বশুরবাড়িতে গেছে আলোচনা করবে বলে। বাড়ি থেকে এখান থেকে ফোন যাচ্ছে, দরজা বন্ধ করে অনেকক্ষণ ধরে আছে, কিছুতেই বেরোচ্ছে না, ছেলেও সন্দেহ হয়ে গেছে, ছেলে অফিস থেকে চলে এসছে, এসে দরজা ধাক্কা দিচ্ছে, কিছুতেই খুলছে না, বাচ্চা মেয়েটাও কাঁদছে, বাচ্চা খাবে তো, একদম বাচ্চা তো, দরজা ধাক্কা দিচ্ছে, দরজা লাস্টে খুললো না, দরজা ভেঙে দেখছে ও নিজের হাতে ইলেকট্রিকের তার নিজের হাতে আঙুলে জড়িয়েছে, প্লাগটাকে লাগিয়ে দিয়েছে, সুইচ দিয়ে পড়ে আছে, কাঠ হয়ে পড়ে আছে। দরজা ভেতর থেকে বন্ধ ছিল, বন্ধ করেই অদ্ভুত, মানে কোনো রকম কারণ ছিল না, না পরিবারের মধ্যে কোনো অশান্তি, ও যেরকম ভুলভাল বকে তার জন্য যে ওকে খারাপ চোখে দেখে। শশীবাবু অত্যন্ত ভালো মানুষ, এবং ওনার ব্যবহারও খুব ভালো, ওনার স্ত্রীও খুব যে মানে খারাপ না, কিন্তু এরকম ঘটনা ঘটছে ছেলের জন্য খারাপ লাগতো যে কী হবে না হবে, এবং যে কন্যা সন্তানটি হয়েছে তার জন্য একটা খারাপ লাগতো যে মেয়েটাও যদি ওরকম কিছু প্রবলেম হয়, ওকে কিন্তু যে দূরছাই করা যেরকম করতো এরকম নয়, ভালো ব্যবহার করতো প্রত্যেকে, কেউ কোনোদিন ওকে খারাপ চোখে দেখেনি। এবার শশীবাবু ওর জন্য চিন্তিত ছিলেন বলেই ওর বাবার সঙ্গে আলোচনা করে যাতে কোনো ট্রিটমেন্ট করা যায় বা কিছু করা যায়, সেই জন্যই। আর শশীবাবু ওর বাড়িতেই ছিল তখন, ওর খবরটা ওখান থেকে যায়, ফিরে আসে,
আসার পর বিভিন্ন রকম পোস্টমর্টেম হয়, পুলিশ কেস টেস হয়, মেয়ের বাড়ি থেকে বলে যে আপনারা নিশ্চয়ই কি শশীবাবুদেরকে ব্লেম করেন যে আপনি এখানে এসে এইরকম কাণ্ড ঘটিয়েছেন বলে এরকম দিয়ে ফাঁসায়। শশীবাবুর ছেলে অ্যারেস্ট হয়, শশীবাবুর ছেলেকে প্রথমে অ্যারেস্ট করা হয়, অ্যারেস্ট করে কিন্তু উনি ছাড়া পেয়েছেন। কোনো পোক্ত এই নেই তো, এভিডেন্স ছিল, দরজা ভাঙা, মানে যে লক যে করে দিয়েছিল, বন্ধ করে দিয়েছিল, তারপর তো লক সারিয়েও ফেলেছিল, এখানে দরজা তো খুলে রাখা সম্ভব নয়, মানে দরজা তো লক ভাঙা একটা জায়গার ঠিক নয়, ও লক শশীবাবু লক ঠিকঠাক করে দিয়েছিল, এবং লক যে দরজা যে ভেঙে ঢুকেছে, পুলিশ ইনকোয়ারিতেও বেরিয়েছে যে দরজা ভাঙা হয়েছে ওখানেতে। ছেলেটা কোনো এভিডেন্সের এতে বেরিয়ে আসার পর ছেলেটা না মন মারা হয়েছে, চাকরিতে আর যেত না, চাকরি থেকে রিজাইন করে দিয়েছে, একটা প্রাইভেট জায়গায়, ভালো একটা কর্পোরেট জায়গায় চাকরি করতো ছেলেটা, চাকরিতেও তার আর ওরকম হলে মেয়েটার একটা বাচ্চা রেখে, তার বাচ্চাটার অবস্থাটা ভাবো তো, বাচ্চাটা কমাস বয়স, বাচ্চাটার কী অবস্থা, এবার কী হবে, তার বাবা এরকম হয়ে যাচ্ছে, মানে সাংঘাতিক একবার। বাচ্চাটাকে প্রথম কয়েকদিন ওই এর বাবা মা নিয়ে চলে গেছিলো, মেয়েটির বাবা মা চলে এসেছিলো, তারপর কিন্তু ওরা নিজের ভুল বুঝতে পারে, এদের সঙ্গে সম্পর্ক করে যে বাচ্চাটার জন্য তো করতে হবে। আপনারাও দেখুন, মেয়েটা যেহেতু এই বাড়িতে মেয়ে আছে, আর যে মেয়েটা মারা গেল আর কি, বৌমা, ওর বাবার বাড়িতে ওর বাবা মা ছাড়া কেউ নেই, তাহলে বাচ্চাটাকে নিয়ে গিয়ে ওরা ঠিকঠাক দেখতেও পারবে না, আর এখানে যেহেতু একটা ননদ আছে, সামলাতে পারবে বা দেখতে পারবে, সেই জন্য নিজেদের মধ্যে একটা সম্পর্ক করে নেয় বেশ কিছুদিন যাওয়ার পর। এবার যেটা হলো, অদ্ভুতভাবে ওই ঘরের মধ্যে দরজা ভাঙা ছিল, মানে দরজা বন্ধ না করেই ওর হাজব্যান্ড অর্থাৎ শশীবাবুর ছেলে সেমভাবে একইভাবে তার জড়িয়ে শশীবাবুর ছেলেও আত্মহত্যা করলো। আচ্ছা, একইভাবে ও স্ত্রী যেভাবে তার দিয়ে যেভাবে করেছিল, ঠিক একইভাবে আত্মহত্যা করলো। শশীবাবুর মনের অবস্থাটা বুঝতে পারছো? এবং নিজের ছেলে বৌমা, কোনো কারণই কিছু বুঝতে পারছে না কি কারণ হচ্ছে। শশীবাবুর ছেলের তো তবু কারণ আছে, যেটা মান সম্মান হানি হয়েছে, জেল খাটতে হয়েছে, একটা বউকে মেরে দিয়েছে, এরকম একটা মানে অপবাদ পেয়েছে, বা বউয়ের প্রতি ভালোবাসা ছিল, সেই দিক থেকে একটা হতে পারে, কষ্টে হতে পারে। শশীবাবুর ছেলের তবু কারণ ছিল, শশীবাবুর ছেলে স্ত্রীর তো মৃত্যুটা কোনো কারণ ছিল না, বৌমার তো একইভাবে মারা গেল। আর শশীবাবু বলছেন যে ঠিক শশীবাবুর ছেলের মানে বৌমা আর কি শশীবাবুর বৌমা ঠিক যেমন দরজা বন্ধ করে বা দরজার সময় যেমন নিজের মনে কথা বলতো, ছেলের মৃত্যুর আগে ও কিন্তু বেশ কিছুদিন এরকম দরজা বন্ধ করে কারোর সঙ্গে কথা বলছে বা কারোর সঙ্গে আনমনা হয়ে রয়েছে, এরকমগুলো লক্ষণ দেখা গিয়েছিল। এবার যেটা হলো সেটা হচ্ছে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে কথা বলতে শিখছে, আস্তে আস্তে আদো করে কথা বলছে। ও প্রথমেই যেটা কথা বলতে শেখে বাবা করতো, অন্যদিকে তাকিয়ে বাচ্চা তো অন্যদিকে তাকিয়ে বাবা করে ডাকতো। আর ওর বাবাকে যখন ও লাস্ট পর্যন্ত দেখেছে, একটা বাবাকে চিনে বাবা বলবে এটা যে আমার বাবা, সেই অবস্থায় তো বাচ্চাটা ছিল না তখন। ওর মা যখন মারা যায় তো কত বছর বয়স, চিনতে পারবে না, কিন্তু অদ্ভুতভাবে একদিকে তাকিয়ে বাবা করতো, মা করতো ডাক। বাচ্চাটা বাবা মা বলতেই শেখেনি, মানে বাবা মা যে বলবে বা তার যে সেরকম পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই ছিল না। যখন কথা বলতে শিখছে কিন্তু বাবা মা তো দাদু দিদা পিসি এইসবই তো বলবে, কিন্তু তাদেরকেই তো দেখছে, দাদু ঠাকুমা পিসি এইসব বলবে, বাবা মা কেন বলবে? ওই তো বাবা মা এরকম করতো। এইবার ওদের বাড়িতে যেটা শুরু হয়, মানে প্রবল উপদ্রব, কোনো কারণ ছাড়া। শশীবাবু মানে কেন হচ্ছে এইভাবে, কী হচ্ছে কিছু বুঝতে পারছে না। এবার হতে পারে যে তার ছেলে বউ এরকম কোনো, এটা ওদের কাছে একটা ধন্দে, মানে আমি যে তোমায় বলছি, ওনার তখন আমাকে যখন উনি বলছিলেন, উনি আমাকে বলতেই পারছেন না যে কি মানে বলবো আর কি হিসেবে বলতেই পারছে না, যে কোনো উত্তর নেই তার কাছে যে কেন ছেলে বৌমা মানে মারা গেল আর কি, কোনো উত্তর নেই। বাচ্চাটা এরকম থাকতো, বাবা মা করে এদিক সেদিক করতো। এর বাড়ির মধ্যে এই যে ননদটা মেয়েটা, ওরা প্রত্যেকেই ননদ এবং শশীবাবু মানে ওরা ওনার স্ত্রী, ওনার ছেলে বৌমাকে দেখতে পেত। কোনো সময় চেয়ারে বসে রয়েছে, কোনো সময় সোফায় বসে রয়েছে, পিছন দিক থেকে চুল খোলার বৌমা যেভাবে বসে থাকতো সেইভাবে বসে রয়েছে। পরিবারের প্রত্যেকে শশীবাবুর
শশীবাবু এবং শশীবাবুর স্ত্রী প্রত্যেকে দেখতে পেত, প্রত্যেকে। এবার এই ঘটনাটা পুরোটা এসে আমাদেরকে শশীবাবু এসে বললেন। যখন আমাদের কাছে আসেন তখন কিন্তু রীতিমতো দেখতে পায় বাড়িতে, প্রতিদিন বা সবসময় নয়, মাঝে মধ্যেই এরকম ওরা দেখতে পায়। বোঝা একদম পুরো নিরেট, একদম যে কোনো অবয়ব দেখা এরকম নয়। আর শশীবাবুর যে মানসিকভাবে কোনো বিকৃতি রয়েছে বা উনি সুস্থ সবল, ওনার স্ত্রীও যথেষ্ট ভাবে, মেয়েটিও যথেষ্টভাবে সুস্থ সবলভাবে রয়েছে। ভুলভাল বা বানিয়ে বা মেন্টাল সমস্যা তার মধ্যে, কেন অত দূর থেকে আমাদের কাছে আসবে কেন? সমস্যায় পড়েছে বলে, তাদের দেখতে পাচ্ছে বলেই তো এই অবস্থার মধ্যে রয়েছে। আমি তো শুনে বলছি মারাত্মক কাণ্ড বলছেন আপনি, দেখতে পান মানে? আমারও প্রথমটার বিষয় না, সত্যি সত্যি আপনারা দেখতে পান? কেমন দেখতে পান? আমি নিজে অবাক ঘটনাটা শুনে, দেখতে পাই শুনে। বলছি এরকম কি আদৌ এত? আমি আমার অভিজ্ঞতায় যে সমস্ত যে কটা দু এক জায়গায় হয়েছে সেটা স্পষ্ট তো আমি তো দেখিনি, যেটা হচ্ছে অবয়ব দেখেছি বা একটা ধোঁয়ার মতোর মধ্যে কোনো মূর্তির মতো দেখেছি, এই জিনিস অভিজ্ঞতা হয়েছে আমার। কিন্তু বা কারোর উপর পজেসড হয়েছে সেই জিনিস দেখেছি, কিন্তু এই রকম বলছে তার ছেলে বৌমাকে যে দেখতে পাচ্ছে, এই জিনিস তো আমার সঙ্গে আমি দেখিনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি ঠিক আছে বসুন, বাবার সঙ্গে কথাবার্তা বলে বাবা পুরোপুরি বাবা কি বললেন আর ওদেরকে সমস্ত কিছু বলার পর কি করা যাবে না করা যাবে এসব করতে ওদেরকে প্রত্যেককে বললো, আগে আপনাদেরকে প্রত্যেকে আপনারা প্রোটেক্টেড হয়ে থাকতে হবে। আপনাদের তিনজন ওই বাড়ির মধ্যে রয়েছেন, আপনারা আগে প্রোটেক্টেড থাকুন। ওনাদের তিনজনকে ব্যক্তিগতভাবে প্রোটেক্ট করা হলো, বাড়ির জায়গাটা পরে হবে। কারণ দুম করে যদি আমরা বাড়ির ওপরে এফেক্ট ফেলে দিই বা বাড়ির যদি কিছু করতে যাই, তারা তো বিরূপ হয়ে আপনাদের ক্ষতি করে দিতে পারে। সে আপনার ছেলে বৌমাই হোক বা অন্যান্য কোনো এন্টিটি, যেই হোক না কেন কিন্তু ক্ষতি করে দিতে পারে। তাই আগে আপনাদেরকে প্রোটেক্ট করা হোক, তারপর কি হচ্ছে আপনারা যখন এই প্রোটেকশান নিয়ে যখন বাড়ির মধ্যে ঢুকবেন, কি পরিস্থিতি হচ্ছে তখন সেই বিষয়টা রিপোর্ট জানাবেন। সেরকম একটা অমাবস্যাতে ওদের তিনজনেরই কবচ বা ওই প্রোটেকশান দেওয়া হলো তিনজনকে, যাতে এদের আর কিছু ক্ষতি না হয়। এদের জীবনটা এই যে দেখতে পাচ্ছে বা ভয় পাওয়া, এই সমস্ত জায়গাগুলোতে সাহস দিতে হবে। যে কোনো মুহূর্তে শশীবাবুর বয়স হয়েছে, মারা যেতে পারে, চমকে গিয়ে ভয় পেয়ে যা কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। যদি শশীবাবু মারা যায় বা ওনার স্ত্রী বা দুজনেই মারা যায়, তখন ওই মেয়েটার কী হবে? মেয়েটার তো বেশি বয়স নয়, এখানে বিয়ে হয়নি, তো মুশকিলের ব্যাপার। তখন তিনজনকে প্রোটেক্টেড করা হলো। ওনারা গেলেন, বলেছিল প্রথম 21 দিন তোমরা নজর রাখবে। 21 দিনের মধ্যে কী কী ঘটনা ঘটছে না ঘটছে, তার মধ্যেখানে কোনো ফোন এখানে আসা এসব কিচ্ছু করবেন, বাবাদেরকে বলে দেন প্রথম 21 দিন কী কী ঘটনা ঘটছে এগুলো লক্ষ্য রেখে তারপর তুমি 21 দিন পর ফোনে বা এখানে এসে পুরো আমি শুনবো যে কী কী তোমরা অনুভূতি করেছো। তো এরকম 21 দিন কেটে গেছে। শশীবাবু আসে আমাদের কাছে, আসে শশীবাবু এসে বলে যে, বাবু বলেন যে কী হয়েছে এবার বলো, তোমাদের কি উপলব্ধি হলো এই 21 দিনের মধ্যে, কি তোমরা উপলব্ধি করতে পারলে, উপলব্ধিটা এবার তোমাদের বলো। বললো বাবা, আমাদের কোনো ক্ষতি কেউ করতে পারছে না, সেটা আমরা ফিল করতে পারছি, কিন্তু বাড়ির মধ্যে নানা রকমের কিন্তু ঘটনা ঘটছে। কেউ যেন ওই যেভাবে আমার ছেলে বা বৌমা, একটা মানুষ শক খেলে যেভাবে, কারেন্ট ইলেকট্রিক শক খেলে যেভাবে চিৎকার করে ওঠা বা একটা হয়ে ওঠা, কিছু কেঁপে পড়ে যাওয়া বা লাইট চমকে যাওয়া বা লাইট কাঁপছে বা শর্ট সার্কিট হচ্ছে কোনো জায়গায়, এই ধরনের কিন্তু বাড়িতে ঘটনাগুলো ঘটছে। আর এই 21 দিনে আমার ছেলে বৌমাকে যে আমরা দেখতে পেতাম, আমরা তিনজনে কেউ দেখতে পাইনি। এবার আমি বললাম যে আপনারা সত্যি সত্যি দেখতে পেতেন? আমি একবার ওনাকে বললাম যে আপনারা কি সত্যি সত্যি দেখতে পেতেন? আমার দিকে শশীবাবু বলছে, আমি কি আর কি করছি বলে তোমার মনে হয়? আমরা একটু রেগে গেছে, বুঝলি তো, আমার প্রশ্নটা একটু রেগেই গেছে। না, অনেক সময় কি হয়, মানসিক একটা থেকেও হয়ে থাকে এরকম ঘটনা, হ্যালুসিনেশন হয়ে থাকে। বলছে আমার বাড়িতে আমার এক বন্ধু এসেছিল, সেও দেখেছে। তুমি আর এরপরও কিছু বলবে? আমাকে বলছে এরপরেও কিছু বলবে? আমি যে বলবো না, তাহলে আমিও দেখতে চাই, আমিও দেখবো আপনার বাড়িতে ছেলে বৌমাকে দেখতে। বলে তাহলে এ তো আমার বড় সৌভাগ্য। সঙ্গে সঙ্গে বলছে তো আমার বাড়ি ঠিক হয়ে যাবে। বলছে আমার বাবা আমাকে আমার বাবা আমার দিকে আমাকে তাকাচ্ছে, আমি এখানে বলে ফেলেছি তো আমিও তো তাহলে দেখবো, আমি যাবো। বাবা আমার দিকে আমাকে তাকালেন, আমি তো বুঝে নিয়েছি যে আমি যা খাবার এবার পরে খাবো, যেগুলো খাবার। ও চলে যাওয়ার পর আমাকে তারপর আমাকে অফ ক্যামেরা যেগুলো আমাকে হওয়ার সেগুলো আমার সঙ্গে হলো আর কি। আমাকে বললো যে আমি চুপ করে গেলাম। বাবা ওর সঙ্গে
কথাবার্তা বললেন, শশীবাবুর সঙ্গে কথাবার্তা বললেন যে এরকম ঘটনা যখন ঘটছে তখন আমরা একবার যাবো তোমার বাড়িতে, ওখানেতে দেখতে পাচ্ছ বলছে, মানে এই প্রোটেকশন দেওয়ার পর এত কিছু ঘটনা যখন ঘটেই চলেছে তাহলে একবার যেতে হবে। বাবা খুব কম খুব রেয়ার কেস, যে কেসেতে একদম সাংঘাতিক বিরাট কিছু ব্যাপার হচ্ছে সেই সব কেস ছাড়া বাবা নিজে এখন আর কোথাও যান না, ঠিক আছে? ওখান থেকেই যাই যে প্রোটেকশন যা দেওয়া হয় তুই সব ঠিক হয়। খুব যে কেসগুলো একদম এই যে যেমন এই কেস শশীবাবুর এই কেসটা উনি বলেন ঠিক আছে আমি যাব, আমি গিয়ে আমি দেখবো আর কি। বলে বাবা আমাকে আর নিয়ে যায়, আমি তখন বড়, আমি 2 বছর আগে ঘটনা বলছি, আমি তো রীতিমতো ফুল ফর্মে সব দিক থেকে। আমাকে বাবা নিয়ে গেলেন না, বাবাকে নিয়ে গেলেন না। বাবা সেই সময়কার একজন, বাবার সঙ্গে একদম সবসময় থাকতো আর কি, মানে বাবার রাইট হ্যান্ড, মানে সেকেন্ড ইন কমেন্ট যাকে বলে আর কি, সবুজকালী মন্দিরের সেই সময়কার উনি বাবার পরেই আর কি উনি থাকতেন, বাবার সব কিছু, মানে আমি পরে আর কি, মানে আমার ডিসিশনও পরে হতো, বাবার যা বলবে ওই সব দেখা বা সামলানো সবটাই ও আর কি, মানে যিনি ছিলেন আর কি। তো উনি ছিলেন সেই সময়, তো ওনাকে নিয়ে বাবা ওই বাড়িতে যায় আর কি, ওনাদের বাড়িতে ওখানে সব দেখে টেকে নিয়ে আসে, ওনাদের সঙ্গে কথাবার্তা হয়। আমাকে এসে বললেন যে একটা দিন স্থির হয়েছে যেটাতে ওনার বাড়িতে পুজো পাঠ যেটা হবে সেই পুজো পাঠটা হবে, সেটা আমি গিয়েই ওখানে করব। আমাকে নিয়ে যাবে তো? আমার প্রথম কথা ছিল এটা, আমাকে নিয়ে যাবে তো? যাবি, এটাকে তো গেছিস অনেক জায়গায়, ঠিক আছে যাবো। আমি তুমি তো আমাকে এই গাড়িটা প্রথমেই যাবো বললাম, যেতে দিলে না, আজকেও নিয়ে গেলে না এরকম করে। ও বললো কারণ আছে নিশ্চয়ই, সব জায়গায় সবসময় সব জায়গায় নিয়ে যাওয়ার তো ঠিক না, যাবি পুজোর সময় যখন যাবি। এবার পুজোর দিন যে স্থির হয়ে আসছে সেই দিনটা স্থির হচ্ছে এই যে কালী পুজো, দীপান্বিতা কালী পুজোর আগের দিন, অর্থাৎ ভূত চতুর্দশীর তিথি নির্বাচন হলো, সেই তিথিতে ওখানে পুজো হবে। আর কালী পুজোর দিনের এখানে আমাদের বিশেষ পুজো রয়েছে, বাৎসরিক উৎসব নয়, সবুজকালী মায়ের বাৎসরিক উৎসব হচ্ছে রটন্তী কালী পুজো, কিন্তু দীপান্বিতা কালী পুজো বা বিশেষ অমাবস্যা বা কালী পুজোগুলোতে বিশেষ পুজো পাঠের ব্যাপার থাকে। তাই উনি আগের দিনটা ওখানে নির্বাচন করে দিয়েছেন যে ওখানে আগের দিন উনি পুজো পাঠ করবেন। তো এই ভূত চতুর্দশীর দিন সকাল সকাল উনি বাবা ওখান থেকে বেরিয়ে পড়েন। আমার একটি তখন বিশেষ কাজ ছিল, আমি বললাম তোমরা যাও, আমি কিন্তু দুপুরের পর গিয়ে আমি পৌঁছাবো, কেন আমার সকালে গিয়ে পৌঁছানো সম্ভব নয়। আর বাবা সকালে না গেলে ওখানে অনেক অ্যারেঞ্জমেন্ট করা বা যেখানে যজ্ঞ যে জায়গাটা হবে সেই জায়গাটা নির্বাচন করে সেই জায়গায় আয়োজন করার জন্য অসুবিধা হবে। তাই বাবা সকাল তারা বাবার সঙ্গে আরও 2-1 জন, আর বাবার সঙ্গে প্রথম দিন যিনি গেছিলেন উনি আর যাননি, ওনাকে বাবা নিয়ে যায়নি, বাবার সঙ্গে অন্য আরও 2-1 জন বাবার সঙ্গে যারা থাকে গেছে আর কি। আর আমি যাব দুপুরের পর কাজ টাজ মিটিয়ে, আমার কলকাতাতে একটি কাজ ছিল, আমি ওখান থেকে ঢুকে যাবো সোজা, বাড়ি আর ঢুকবো না, আমি সেই মতো নিজেকে গুছিয়ে নিয়েই গেছি, আমি একদম কাজ মিটিয়ে আমি ওখানে ঢুকবো। বাবা ওখানে চলে গেছে, আমি তো বেরিয়েছি, আমার সঙ্গে কাণ্ডগুলো ঘটছে দেখো। আমি ওখানে বেরিয়েছি, ওখানে যাবো বলে যেখানে পৌঁছবো লোককে জিজ্ঞাসা করছি, সেই লোক আমাকে একদিকে যে বাড়ি বলছি সে অন্যদিকে পাঠিয়ে দিচ্ছে, আমি বিভ্রান্তের মতো ঘোরাফেরা করছি। আর ফোন করছি, বাবার ফোন লাগছে না, ওদের বাড়ির মধ্যে না নেটওয়ার্ক প্রবেশ করে না, পুরোনো দিনের বাড়ি নেটওয়ার্ক মানে খুব প্রবলেম, ভীষণ প্রবলেম দেয়। আমি ফোন করছি, নেটওয়ার্ক আর কিছুতেই পাচ্ছি না। যা হোক করে ফোন করে চেষ্টা করলাম, অনেক চেষ্টা করার পর আমি বসে পড়লাম এক ঘন্টাখানেক ধরে, ওই এলাকাতেই ঢুকে পড়েছি আমি, মানে কাছাকাছি এলাকাতেই, কিছুতেই বলতে পারছে না কেউ, আমি ঘোরাফেরা করছি। আমি গিয়ে তারপরে বুঝতে পারলাম কোন জায়গাটা বলছে, আরও 2-1 জনকে জিজ্ঞাসা করলাম, আমি গিয়ে ঢুকে গেছি ওখানে। দিয়ে দেখলাম যে বাবা রেস্ট নিচ্ছে, তখন বসে জায়গা দেখলাম পুরো বাড়িটা, আমি যাচ্ছে এই বাড়ি, লাইব্রেরি রুমটা, লাইব্রেরি রুমটা কোন দিকে, শশীবাবুর মেয়ে দরজা খুলে দিয়েছিল আমাকে, আমি যখন গেলাম আমি ওনাকে বললাম যে আপনাদের লাইব্রেরি রুমটা কোথায়, বললো ওই তো ওখানেতে আছে, ওই সাইডে আছে, মানে আমাদেরকে একটু অন্য দিকের জায়গায়, যে জায়গাটাতে আমি তোমাকে প্রথম বলছিলাম যে ওই আসবাবপত্র যে বেরিয়েছে ওইখানেতে আমাদের থাকার ব্যবস্থাটা করেছে, বাবাকে রাখার ব্যবস্থাটা করেছে। বললো ভেতর বাড়িতে, আমি আবার দেখবো, যে বাবা এখন ঘুমোচ্ছে, আমি আবার দেখে আসি বলে বাবার সঙ্গে আরেকজন ছিল, তুমি যাবে দেখবে, চলো বলে তাকে নিয়ে, সে পুরো ঘটনাটা জানে না আর কি যে বাবার সঙ্গে গেছে, চলো বলে দুজনে গিয়ে লাইব্রেরি রুমটা আমি পুরোপুরি গিয়ে ঢুকলাম, ছবিটা দেখলাম, ছবিটার মধ্যে না, তুমি যদি ছবিটার দিকে একভাবে তাকিয়ে থাকো তোমার ফিল হবে এই শরীরের মধ্যে, মানে তুমি তাকাতে পারবে না ছবিটার দিকে বেশিক্ষণ। আমার হয়েছে ওটা, ছবিটার দিকে বেশিক্ষণ তাকানোই যাবে না, একভাবে তাকানো অসম্ভব। আমি তোমাকে এখন বলছি, আমার মনে পড়ে যাচ্ছে ছবিটার কথা, মানে
ছবিটার ছবি আছে না? না, আমি তুলিনি ছবি। আচ্ছা, ছবি ভয়ে তুলিনি আমি। কি আমি তাকাতে পারছি না ছবিটার দিকে আমি তাকাতে পারছি না। ফোনে ওসব জিনিস আমি এমনি রাখি না, আমাকে অনেকে পাঠায়, রিসেন্ট অনেকে পাঠায়, বা শ্যাডো দেখতে পেয়েছে, বা অনেক সিসিটিভি ফুটেজ বা অনেক কিছু অনেকে পাঠায়, আমি ফোনে রাখি না সেই জিনিসগুলো। কারণ হচ্ছে কী বলতো, মানে এই ঘটনার মাধ্যমে আমি বলি, সারাদিন নেগেটিভ জিনিসের মধ্যে আমাদের থাকে, নেগেটিভ কথা শুনছি, নেগেটিভ জিনিসের এর মধ্যে থাকছি। আমার ফোনের মধ্যেও যদি সেই নেগেটিভ জিনিস থাকে, বা আমি আমার ব্যক্তিগত পরিসরেও যদি সেই জায়গাটা নিয়েছি, তাহলে তো আমি মানুষ আর থাকবো না, আমি পাগল হয়ে যাব। কারণ আমারও তো একটা রিফ্রেশমেন্টের জায়গা বা এই জায়গাগুলো রাখতে হয়। তো সেখানে আমি ওই ছবি বা ওই সমস্ত জিনিস, কাজের জিনিস আমি আমার যেটা বাইরে ছেড়ে চলে এলাম, বা মন্দিরও ঠিক আছে, আমি যখন আমার রুমে চলে এলাম বা আমার এর মধ্যে আলাদা পরিমণ্ডলে চলে এলাম, তখন আমি কিন্তু কমপ্লিট আলাদা মানুষ। এবার ছবিটার দিকে তাকিয়ে থাকতে পারছি না বেশিক্ষণ। ঠিক আছে চলো। আর ওই লাইব্রেরি রুমের মধ্যে ঢুকে ভূত প্রেত, আমি কোথায় শশীবাবুর ছেলে বৌমা কোথায় বসে থাকবে, আবার আমি চলে এসেছি। আবার ফুল মজার মুডেই ছিলাম, আমার যে ভয় করছে এমনটা নয় যে দেখবো এরকম একটা। বাবা আছে তো আমার কোনো ভয় নেই, বাবা আছে, বাবা না থাকলে আমি একটু যেতামও না ভয় ওই জায়গায়। বাবা যখন আছে কোনো চিন্তা নেই, আমি একটু মজার মুডেই আছি, দেখি কে কী করে, যে দেখতে পাই কি না, দেখতে পেলে তো খুব ভালো হয়। দেখতে কিছুই পেলাম না, চলে এসেছি। এইবার সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় এবার ভূত চতুর্দশীর সন্ধ্যা। ওই দিন বলা হয় ভূত চতুর্দশীর যে সন্ধ্যা, সেই সন্ধ্যাটার মতো অন্ধকার আর কোনো অন্ধকার হয় না। ভূত চতুর্দশীতে যে অন্ধকার নেমে আসে, সেই অন্ধকার আর কোনো অন্ধকার হয় না, কোনো দিনও এরকম অন্ধকার হয় না, এমনই অন্ধকার নেমে আসে। সন্ধ্যা হয়ে গেছে, পুজোর আয়োজন, যজ্ঞের আয়োজন চলছে। যজ্ঞের আয়োজনের পর আমাকে বাবা, সবাই বসে আছি, সবাই মধ্যে ওরা তিনজন বাড়ির মধ্যে, শশীবাবুর মেয়ে, শশীবাবুর ওয়াইফ, এবং আমাদের সঙ্গে আমার আরও দুজন বাবা আর আমি, আমরা চারজন। বাবা পুজোর আসনে বসেছি, বাবার ঠিক পাশে আমি, বাঁ পাশটায় আমি বসেছি, আর ওরা সব সামনে যজ্ঞকুণ্ডে সব সামনে বসেছি। তখন পুজো শুরু হয়েছে, যজ্ঞ তখনও শুরু হয়নি, পুজোটা মিটবে, ঠিক আছে। তারপর একটু চক্রের অনুষ্ঠান থাকবে, চক্রের কাজ থাকবে, কিছু ভোগের ব্যাপার থাকবে, ভোগের বিশেষ ক্রিয়া আছে, একটা ভোগ দেওয়ার একটা বিশেষ ক্রিয়া আছে, সেগুলো বিস্তারিত আমি বলি না। আমাদের সবুজকালী মায়ের একটা ভোগের বিস্তারিত ব্যাপার আছে, ওই আমাদের ওই পদ্ধতির মধ্যেও একটা ভোগ দেওয়ার একটা বিশেষ প্রচলন আছে, এবং পূজাপাঠ সমস্ত কিছু চলছে। তারপর ভোগ আসবে, এবং কী কী ভোগ লাগবে, নির্দিষ্ট কী কী লাগবে না লাগবে, বাবা সব আগে থেকে বলে দিয়েছিলেন ওদেরকে, ওরা সেই মতো অ্যারেঞ্জমেন্ট করে রেখেইছে অলরেডি। পূজাপাঠ চলছে সমস্ত কিছু। কারণ আছে একটা জায়গা ওখানে কাজ করতে গেছি যে বিদেহী হয়ে রয়েছে, এবং আমি জানি না যে, তখনও আমি জানি না যদি শশীবাবুর ছেলে বৌমা বাদ দিয়েও আরও ওখানে যে আরও অন্য কিছু আছে কি না। এবার আমাকে বাবা বললেন যে আমরা যেখানে করছি ওদের ওই মানে সামনেই হচ্ছে ওদের ওই রুমটা, লাইব্রেরি রুম থেকে সামনে কিছুটা এগিয়ে এসে ওই ফাঁকা জায়গা, সেখানে পুজো পাঠটা হচ্ছে। আমাকে বাবা বললেন যে এই একটা বাতি মোমবাতি দিলেন, একটা ধূপ দিলেন, একটা মাটির ভাঁড়েতে ওই ভোগের কিছু অংশ দিলেন, বললেন এইগুলো তুমি ওই লাইব্রেরি রুমের যে ছবি আছে, ওই ছবির ওই নিচে বাতিটা প্রথম বসাবে, ধূপটাকে ওই যে মানে যে কটোরা, মানে মাটির যে কটোরার মধ্যে ভোগ দেওয়া আছে, ওই ভোগের ওপর একটি কলা ছিল, আরও অন্যান্য ভোগ ছিল, আমি সেইগুলো কী কী ভোগ ছিল আমি বলছি না, কলাটা বলছি স্পেসিফিক করে, কারণ বলতে না বুঝতে পারবে না। কলাটার মধ্যে ওই ধূপটা গুঁজে দেবে, দিয়ে ওটা ওখানে বসিয়ে দিয়ে চলে আসবে, আর দ্বিতীয়বার কিন্তু পিছন ঘুরে তাকাবে না। আর যাই হোক না কেন ওখান থেকে চেঁচাবে না, কোনো কিছু বলবে না। আমার অলরেডি অভিজ্ঞতা আছে এইসব দিতে যাবার, কী হতে পারে না হতে পারে। আমি 100% ভেবে নিয়েছি যে আমি ওখানে হয় কিছু গিয়ে দেখবো, হয় দেখবো শশীবাবুর ছেলে বউ বসে আছে, আর না কিছু একটা আমি অনুভব করবো ওখানে। আমি এরকম মেন্টাল প্রিপারেশন নিয়েই ফেলি যখন আমাকে বলেছে। কিছুটা তো ভয় লেগেইছে, একটা যাবো, যা কিছুই হোক না কেন একটা চমকে যাওয়া গোচর হয়। আমাকে সাহস ধরে নিলাম আমি তখন, যে আমি একটা তাদের কাজ করতে গেছি ওখানে, অবশ্যই গেছি মানে আমাকেও সেই সাহসটা ধরতে হবে। আর আমাকে বাবা যখন পাঠাচ্ছেন, নিশ্চয়ই আমাকে কেউ কিছু খারাপ ক্ষতি করতে পারবে না। আমরা তো কিছু দেখতে পেলাম, কিছু ক্ষতি হয়তো আমার কিছু হবে না। আমি আর যথারীতি হাতে করে নিয়ে একদম ক্যাজুয়াল, আমি নিজেকে হালকা করে নিয়ে আমি একদম মজার ছলে ঢুকছি আর কি। আমি মনেই করছি না যে আমার হাতে ভোগ আছে, আমি ওই দিতে যাচ্ছি। আমি নিজেকে একটা এই জায়গায় তৈরি করছি। আমি ওই জায়গায় গিয়ে ঢুকে এবার বাতিটা জ্বালবো, 2-3বার দেশলাইটা মেরেছি, জ্বলছে না কিছুতেই। দেশলাই জ্বালাতে আমার অভ্যাস নেই ওইভাবে, দেশলাই খুব একটা জ্বালিও না। একবার মারলাম, জ্বললো না। দ্বিতীয়বার যখন মারতে যাবো এইভাবে, মানে আমি এইভাবে তাকিয়েছি খালি নিচে, তো আমি উবু হয়ে বসেই এরম তাকিয়েছি। আমি যেটা দেখেছি তুমি বললে জাস্ট চমকে যাবে। ছবিটার থেকে যে
যে ব্যক্তির ওই যে জমিদারের যে মানে ছবিটা আঁকা রয়েছে, ওই জমিদারের বডি থেকে ছায়া একটা শ্যাডো পড়েছে, শ্যাডোটা পড়েছে পুরো। আচ্ছা, একটা মানুষ যদি সামনে দাঁড়িয়ে থেকে উল্টো দিক থেকে লাইট জ্বলে যেমন ছায়াটা পড়ে, আমি ছবি থেকে ওই ছায়াটা দেখতে পাচ্ছি। এবং ওই রকম ছায়া নাকি ওরাও দেখতো, মানে শশীবাবুর মেয়ের দেখতো ওই ছবি থেকে ছায়া পড়তে। কি বলছিস? ওটা আমি নিজে দেখেছি ছায়াটা, শ্যাডোটা। আর ওটা মানুষের ছাই একদম। আমি নিজে মানে সমস্ত আমার ইন্দ্রিয় ওকে সেই সময় আমি নিজে দেখেছি ওটা। আমার তখন তো কাঁপছে রীতিমতো। দেশলাই আর জলে চাউক করে দেশলাইটাকে জ্বাললাম, যত দ্রুত সম্ভব জেলে ধূপটাকে ধরা মনে হচ্ছে মানে আমার পৃথিবীর দীর্ঘতম ধূপ জ্বালা মনে হয় ওটা। মানে আমার যেন মনে হচ্ছে ওই সময়টা এত সময় লাগছে কেন ধূপটা জ্বলতে। ওইটুকু সময় ধূপ জ্বলছে, ওটা মনে হচ্ছে আমার কাছে বিরাট কিছু একটা অনেকক্ষণ ধরে জ্বলছে। ধূপটা জ্বালালাম, দিলাম ওখানেতে জ্বালিয়ে আমি সোজা বাবা যেমন যেমন বলছে সোজা বেরিয়ে গেছিলাম। আমি বাবার মুখ, আমি যখন বেরোচ্ছি ঘর থেকে সোজা বাবার দিকে চোখে চোখ রেখে একদম চোখে, বাবা বুঝতেই পেরেছে যে রে কিছু একটা ব্যাপার হয়েছে, দেখেছি কিছু একটা। কোনো কথা বললেন না আমার সাথে, কোনো কমিউনিকেটই করলেন না কোনো রকমভাবে। পুজো কাঠ চলছে, পুজো কাঠের মধ্যে বদ্ধ একটা জায়গা। এরকম এই অভিজ্ঞতাগুলো প্রচুর হয়েছে, এইগুলো তো ভয় পাই না। যেটা হলো হাওয়া চলে আসা বা হোম হচ্ছে, হোমের আগুনটাই নিভে গেল, হোমের যে অগ্নিটা সেটা পুরো নিভে গেল হোমের মধ্যে, পুরো নিভে গেল। আর ওখানেতে বাবা যখন যজ্ঞে বসেন, যখন এরকম কাণ্ডগুলো ঘটে, অনেকের এটা সাক্ষী, প্রচুর মানুষ সাক্ষী রয়েছে। মানে আমি নিজে তো সাক্ষী রয়েছি। ওই সময়ের ভিডিও কোনো দিন করা নেই বা করার সেই দৃশ্যটাও কেউ দেখাতে পারেনি। ধরুন কোনো সময় কারোর খুব কঠিন ক্রিয়া হচ্ছে, সেই সময় কিন্তু আগুনটা নিভে গেছে। এটা অনেক মানুষের সামনেই হয়েছে, প্রচুর মানুষের সামনে হয়েছে। আর ওটা ওখানেও হয়েছে। বাবার মন্ত্রোচ্চারণ করে শুধু এইভাবে, মানে এইভাবে মন্ত্রোচ্চারণটা করলেন, ঠিক এইভাবে হাতটা দিয়ে অটোমেটিক ওই আগুন থেকে আগুনটা জ্বললো, হোমের আগুন থেকে। আবার যেমন পুনরায় আগুন ধরে গেল। ফু দিয়ে নয় কিন্তু, অনেকে দেখবে এইভাবে ফু দিয়ে আবার আগুনটাকে জ্বালায়। ফু দেননি উনি শুধু এইভাবে আগুনটাকে অগ্নিকে আহ্বান করে ওনার যা মন্ত্র সেই মন্ত্র বললেন, আগুন জ্বলে গেল। এরকম ঘটনা সাক্ষী প্রচুর মানুষ আছে। সবুজকালী মন্দির এরকম শয়ে মানুষ আছে যারা এরকম ঘটনা সাক্ষী আছে, এরকম ঘটনা দেখেছেন যে বাবা আগুন জ্বেলে দেওয়া। তো ওখানে ওই ঘটনাটা ঘটলো, মানে ব্যাঘাত ঘটছে পুরো, যেটা হচ্ছে পুরোপুরি ব্যাঘাত ঘটছে। এবার বাবা উঠলেন, এবার যজ্ঞর মাঝপথে যজ্ঞ কমপ্লিট হয়ে গেল। সেই যজ্ঞ যখন নিবেছে তখন মাঝপথে যজ্ঞ কমপ্লিট হয়ে গেল, পূর্ণাহুতি হয়ে গেল। পূর্ণাহুতি হওয়ার পর যে তিলক, যেটা তিলক তুললেন উনি, হোমের একটি বিশেষ জল আছে, সেই জলটি নিয়ে আমার দিকে আসন ছেড়ে উঠলেন। উঠে আমাকে বললেন, কি দেখেছিস? আমি বললাম যে এরকম ছবি থেকে ছায়াটা যেন ওনারা বলতেন, ওই ছায়াটা আমি দেখেছি, ছবি থেকে ছায়া পড়ছে। আমি যখন বলছি না, ওরা যে কজন ছিল আমার মুখের দিকে আমাকে তাকাচ্ছে। ঠিক আছে বলে বাবা ওই লাইব্রেরি রুমের মধ্যে ঢুকে গেলেন। দরজা খোলাই, দরজা বন্ধ মানে আমি বাবাকে দেখতে পাচ্ছি না ওখান থেকে। দরজা খোলা থাকলেও দেখতে পারেন, ডান সাইডে গিয়ে ওই ছবি বা বইয়ের র্যাক ফ্যাকগুলো জায়গা আছে। মিনিট 10 পর উনি আবার বেরিয়ে চলে এলেন ওখানে, বিশেষ করে ওই ভোগের এটাকে নিয়ে, যেটা তুমি কুড়িটা বললে কেউ বিশ্বাসই করবে না। ওই ভোগের মধ্যে যে কলাটা বাদ দিয়ে কোন যে ভেতরে লুচি ভাজা মাছ যাকে ওগুলো মানে মানে এ নয়, মানে ভোগের মধ্যে যা যা ছিল আর কি, কলাটা বাদ দিয়ে সেগুলো আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই, সব খেয়ে নিয়েছে, কিচ্ছু নেই। উনি এখান থেকে চলে এলেন। বাবার কিছু জিনিস ছিল, ওই যে জলটাকে পুরো বাড়ির মধ্যে মানে ছড়াতে বললেন, শশীবাবুকে পাঠালেন পুরো ছড়াতে। শশীবাবুর সঙ্গে বাবার এক ভক্তকে পাঠালেন, পুরো চারিদিক ছড়ানো হলো। ছড়ানো হওয়ার পর পুরো বাড়িটাকে ঠিকঠাক করা হলো। তারপর থেকে ওদের বাড়িতে আর কোনো রকম কিন্তু প্রবলেম হয়নি। প্রশ্ন আসবে এবার যে কেন ওরা মৃত্যু হলো ওদের, নতুন বউ বিয়ে আসার পর কেন ওদের মৃত্যু হলো? ওই যে জমিদারের যে অতৃপ্ত আত্মা, ওই ছবির মাধ্যমে সে অ্যাট্রাক্ট হয়েছিল। মৃত্যু কোনোদিনও মানে ওই জমিদারের কোনোদিনই আত্মা মুক্তি লাভ করেনি, কোনোদিনই মুক্তি লাভ করেনি। কারণ ছিল ওই জমিদারকে নাকি ওখানে ওদের মানে গ্রাম মানে দখলের কোনো একটা মানে জমিদারের যে নায়েব, সেই নায়েব ওর চক্রান্তে ওই জমিদারকে, ওই গ্রামের লোকজনরাই ওই ওদের কুয়ো রয়েছে জমিদার বাড়ি, মানে যে জমিদারের বাড়িতে নায়েব খাটতো ওরা, সেই জমিদার বাড়ি কুয়োতে ওই জমিদারকে নিক্ষেপ করে মানে ফেলে মেরে দিয়েছিল। যার কারণে ওই জমিদারের কোনো রকম আত্মার মুক্তি লাভ হয়নি। আর এরা এই ছবিটা যেহেতু এনে এখানে রাখা ছিল আনুগত্য প্রদর্শনের জন্য, ওই নায়েব এনে রেখে দিয়েছিল আর কি।
ঠিক আছে, যে মেরেছে, মার্ডার করেছে বা ওর প্ররোচনায় হয়েছে, নিজেকে লোকের কাছে দেখাবে না আমি ওনার প্রতি মানে আনুগত্যশীল ছিলাম, সেই কারণেই হয়তো ওই ছবিটা এনে রেখে, নাহলে সে শত্রুর ছবি কেন এনে রাখবে, যাকে সহ্য করতে পারে না, সেই ছবি ওখানে এনে রেখে দিয়েছিল। এবার ওই ছবির মধ্যে ছবি রাখা কিন্তু খুব মারাত্মক বিষয়। অনেক সময় বলা হয় যে মৃত কোনো ব্যক্তির ছবি যারই হোক না কেন, পরিবারের লোক হলেও, কোনো বেডরুমের মধ্যে রাখা নিষেধ থাকে। মানে বাড়িতে রাখতে পারে কিন্তু বেডরুমে নয়, বেডরুমে রাখা নিষেধ থাকে অনেক সময়। সেই কারণেই কিন্তু, এই কারণের জন্যই বলে এই ছবির মাধ্যমেও কিন্তু তাদের ওই বিদেহী আত্মা তারা অ্যাট্রাক্ট হয়। সেই ওই জমিদারের মানে আত্মা, যেটা বিদেহী আত্মা, যে খুব নেগেটিভ হয়ে গেছিলো, সে হিংসাত্মক হয়ে গিয়েছিল, তখন এসে, আর ওই জমিদার তো তাদের তো একটু স্বভাব চরিত্রের দোষ ছিল, সুন্দরী বউ, এর প্রভাব এর ওপর ফেলতে শুরু করে। জমিদারের সঙ্গে কমিউনিকেট করতো ওর বউ, আর জমিদার ওকে প্ররোচনা দেয়, যে মানে ওই জমিদারের এই প্রেতাত্মা আর কি যাই বলো না কেন, ওর প্ররোচনাতেই কিন্তু ও আত্মহত্যা করে, এবং ও স্ত্রীর প্ররোচনা নয়, ওর বর ছেলেটি আর কি, বাড়ির ছেলেটি। এই ঘটনাটাও দেখো একটা কেমন কৃতকার্যের ফলাফল তারা ভোগ করলো। শশীবাবু কথা মনে মানে যখন ভাবি ওর কান্না ভরা মুখটা, কেননা ছেলেকে হারালেন, বৌমাকে হারালেন, বাচ্চা মেয়েটার কি বলো তো, বাচ্চা মেয়েটার কি হলো, বাচ্চাটা তো এখনো বাচ্চা, ছোটই তো, বেশি তো বয়স নেই, 2 বছরের ঘটনা, তার মানে একদম 1 বছর হলে এখন হয়তো 3 বছর। তার ওটা আগে হয়েছিল, ওই 3-4 বছরই বয়স এখন বাচ্চাটা। আচ্ছা, হ্যাঁ। ছেলে বউ মারা যাওয়ার পরে তো শশীবাবু আমাদের কাছে এসেছিলেন, যখন ওই ভৌতিক ঘটনাগুলো ঘটছে। বাচ্চাটার কথা মনে পড়ে, খুব মানে খুব সুন্দর বাচ্চাটাও, খুব বাবা মাকে সুন্দর দেখতে ছিল, বাচ্চাটাও যথেষ্ট মানে পুতুল দেখতে বাচ্চাটা। এখন আর কোনো প্রবলেম নেই, তারা সব দিক থেকে ঠিক হয়ে গেছে। এবং ওই জায়গায় যাওয়ার পর বাবাও কিন্তু অসুস্থ হয়েছিলেন। আচ্ছা, বাবা অসুস্থ হয়েছিলেন, এবং প্রভাবটা এতদিনের পুরনো একটা জিনিস, প্রভাব, অসুস্থ হয়ে যাবেন মানে অসুস্থ হয়ে যাবেন, একটু শরীর ফিল হওয়া বা একটু জ্বর হওয়া বা অদ্ভুতভাবে কিছু শরীরের মধ্যে কষ্ট হওয়া, সেগুলো বাবা বলেন যে এই কাজটার জন্য এর একটা এফেক্ট তো আমাদের ওপর পড়েই ভীষণভাবে। সেই বাবা অসুস্থ হয়েছিলেন এই ঘটনাটায়। মানে একটু মানে আমরা যেটা ছবির বিষয় শুনি, সেটা আজকে সেরকমই একটা ঘটনা শুনলাম যে ছবিতে এরকম হয়। আর বিশেষ করে যেহেতু এটা একটা অতৃপ্ত আত্মার ছবি, তার জন্যই হয়তো এত বড় একটা ঘটনা হয়েছে। তার ইনফ্লুয়েন্সে, মানে কতটা ইনফ্লুয়েন্স থাকতে পারে একটা বিদেহী যে এরকম একটা ঘটনা ঘটিয়ে দিতে পারে, কাউকে ইনফ্লুয়েন্স করে মেরে দিচ্ছে, এরকম করছে। যাই হোক, এবার কিছু প্রশ্নে আসি আমরা, যেই প্রশ্নগুলো আমরা ভেবেছিলাম যে প্রশ্ন শুনলেই আমি একটু ঘাবড়ে যাই। ঠিক আছে, বলো। যে প্রশ্নগুলো আমরা মানে ফার্স্টে ডিসাইড করলাম যে আজ একটু অন্য ধরনের আলোচনা করা যেতে পারে। আমরা এর মাধ্যমেও আশা করছি অনেক মানুষ অনেক প্রশ্নের উত্তর পাবে, কারণ এটা একটু তুমি যে প্রশ্ন করবে কন্ট্রোভার্সির কথা, আমি একটু মন খুলি তাহলে কথা বলবো। হ্যাঁ, খুলেই কথা। আমার প্রশ্নগুলো একটু অন্যরকম, আজ তুমি আছো বলে অন্যরকম করছি। সচরাচর আমরা স্পিরিচুয়াল বিষয় নিয়ে আলোচনা করি, বাট আজকে একটু কন্ট্রোভার্সিয়াল হয়তো হয়ে যেতে পারে। আমরা স্পিরিচুয়াল নিয়েও তোমার অন্য একটি পডকাস্টে আমরা ডেডিকেটেড আলোচনা করব, সেটা আমাদের যেটা কথা হচ্ছিল, বাট এটা একটু আলাদা, যেহেতু ভূতের ঘটনাও আছে এর সাথে, ওটা শুধু স্পিরিচুয়াল হবে। ফার্স্ট প্রশ্ন তোমাকে যেটা আমি জিজ্ঞেস করি, এই যে তুমি বলছো তান্ত্রিক, সাধারণ মানুষকে অনেকেই অনেক তান্ত্রিকের কাছে যাচ্ছে, অনেকের কাছে ঠকছে, অনেকের কাছে আবার লাভবানও হচ্ছে, তো সাধারণ মানুষ সঠিক তান্ত্রিক কে সঠিক তান্ত্রিক এটা বুঝবে কি করে? খুব কঠিন প্রশ্ন, খুব কঠিন প্রশ্ন। একদিনে মানুষকে চেনা যায় না। ধরো এই যে ঘটনাটা বলছিলাম, এই একটা বিয়ে হয়ে গেল, শ্বশুর বাড়িতে গেল, একটা মেয়ে শ্বশুর বাড়িতে যাচ্ছে, একটা সবথেকে বড় কথা কী বলো তো, একজনের সঙ্গে যতক্ষণ একই হাঁড়ির ভাত খাচ্ছ ততক্ষণ সেই পরিবারটাকে বা সেই মানুষগুলোকে চিনতে পারবে না। তাই একটা জ্যোতিষতান্ত্রিককে দেখে একটা প্রথম মানে তাকে সেই যে জেনুইন, এটা দেখা খুব বোঝা মুশকিল। কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। এটা মানে আমিও বলবো, মানে আমি নিজের মুখ, আমাকে অনেক সময় ফোনে আসে, বলেন যে দাদা আপনারা জেনুইন তো, বা আমরা ওখানে গেলে কাজ হবে তো। আমি তখন একটাই কথা বলি, আমি বলতে পারবো না। আপনারা আসুন, আপনারা কথা বলবেন, কথা বলার পর
আপনার সমস্যা, আপনার পুরনো দিনের পাস্ট বা পুরনো দিনের কোনো ঘটনা আমরা বলতে পারছি কি না, বা আপনার এমন কিছু কথা যেগুলো বাবা বলে দিচ্ছেন কি না, আপনার বাবার সঙ্গে আমার এখানে বাবার সঙ্গে কথা বলার পর আপনার কি অনুভূতি হচ্ছে, সেইটার পর আপনি ডিসাইড করবেন যে এই মানুষটি সাধক কি না, বা এই মানুষটার ক্ষমতা কত দূর। একটা মানুষের সামনে বসলে তার যে অরা সেটা তো বোঝা যাবে। শুধুমাত্র যে রঙিন পাঞ্জাবি, শেরওয়ানি, অনেক সময় চুড়িদার পরে অনেকে বুঝতে পারবে না, যেগুলো চুড়িদার পরে অনেকে রাত্রি বুঝতে পারে, গলায় কুলের আঁটির মালা ঝোলানো বলো, বা এখন ওই গরুর দড়ির মতো মোটা সোনার চেন পরা তান্ত্রিকই বলো না কেন, আচ্ছা, অভ্যন্তরীণ মানে বাহ্যিক যে রূপ, বাহ্যিক যে তার চাকচিক্য, এইটাকে দেখতে গেলে হবে না। সে এসি চেম্বারের মধ্যে কাচের টেবিলের সামনে ঝাঁচকচকের ব্যাপারের মধ্যে বসে বড় বড় কথা বললেই মানে সে যে বড়ই তান্ত্রিক হয়ে গেল, তার ক্ষমতা রয়েছে, এই ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। যারা জানে সবুজকালী মন্দিরে যারা যায় দেখবেন বাবা খালি গায়ে বসে থাকে, একটা বাড়িতে লুঙ্গি, যদি পুজোর কাপড় পরে থাকে, যদি মানে পুজোর আসনে থাকেন তো পুজোর কাপড় পরেই থাকেন, আসনে থাকেন, নচেত বাবা বাড়িতে নর্মাল একটা বাড়ির যেমন মানুষ যেমন থাকে সেরকমভাবে থাকে। বাহ্যিক জিনিসকে না যারা দেখাবে, যারা বাহ্যিক জিনিসের প্রতি বা সেজে গুজে যারা না থাকবে, যাদের কথাবার্তা আবরণের মধ্যে কোনো ঢাকা চাপা থাকবে না, এটা মানুষকে বুঝতে হবে যে কথা বলছে কোনো ঢাকা দিয়ে কথা বলছে না, বা মিনি বেড়ালের মতো কথা বলছে না, বা মাথায় হাত বোলানোর মতো কথা বলছে না, তখন বুঝে নিতে হবে যে এই মানুষটা সত্যি সত্যি জেনুইন। এই পদ্ধতি ছাড়া অন্য কোনো পদ্ধতি নেই। মানে তুমি যেটা বলছো যে সাধারণ মানুষ তার কাছে যাবে, সে যে কেউই হোক তার কাছে যাবে, তার কথাবার্তার মাধ্যমে বুঝবে, তাকে বুঝতে হবে, তার সিক্স সেন্স দিয়ে একদম অনুভূতি করতে হবে যে এই মানুষটা জেনুইন কিনা, সেন্সার করছে কিনা, আমার সামনে কি সেজে রয়েছে একরকম কিছু, এটাকে বুঝতে হবে যে আমার সামনে সেজে আছে কিনা। অনেক সময় মানে কন্ট্রোভার্সি কথাই বলবো এবার, অনেক সময় এই যে পডকাস্টে এসে কেউ দেখবে সেজে গুজে বসলো, তার বাড়িতে গিয়ে দেখবে কিচ্ছু নেই, ভোগাস, সে তার কোনো ব্যাকগ্রাউন্ডে নেই, সে কোনো, অথচ এমন রংচং মেখে সে যে কোনো বিভিন্ন টিভি চ্যানেল বলো বা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে জ্যোতিষের বা তান্ত্রিকের, যেমন ওরে বাবা এ তো সাধক, বামা খাবার পরেই বোধ হয়, বামদেবের পরেই বোধ হয় এর মতো তান্ত্রিক আর পৃথিবীতে কেউ নেই, অথচ গিয়ে দেখলে ভোগাস, তার কিছুই নেই, চেম্বারে ঘুরে কাজ করে। এই যে জায়গাটা থেকে মানুষকে নিজে থেকে সচেতন হতে হবে যে আমি তার কাছে গেলাম, নিয়ে বুঝলাম এবং তাদের সম্বন্ধে খোঁজ খবর নিলাম, যে মানুষটার কাছে আছি তাদের কি হিস্ট্রি রয়েছে, তাদের কাছে গিয়ে মানুষ কেমন কি উপকার পাচ্ছে, বিভিন্ন মানুষের থেকে সমস্ত কিছু জেনে তারপরে আমার মনে হয় সেখানে। এখন আবার অনেক ঘটনা ঘটছে, আমি একটা এই প্রসঙ্গে উদাহরণ দিয়ে বলি, কোনো জায়গায় যে কারো রোগ, আমি আমাদের কাছেও বলি, কোনো মেয়ে যদি আমাকে ফোন করে, যদি বলে যে আমি দেখাতে চাই, যেতে চাই, আমি তাকে বলি যে গার্জিয়ান নিয়ে আসবেন, বলে না আমি তো এখন সাবালিকা, আমি না, আপনার সঙ্গে কাউকে নিয়ে আসবেন, তাছাড়া বুকিং পাবেন না, আপনি আপনার বাড়ির লোক কাউকে নিয়ে আসুন, আপনার বন্ধুবান্ধব কাউকে নিয়ে আসুন, কাউকে পাবেন না। এরকম ঘটনা ঘটেছে, এরকম ঘটনা কলকাতার বুকেরই একজন, আমি নাম বলছি না, তারা এই বিষয়টা নিয়ে এগোয়নি, তারকেশ্বর নাম বলে দিচ্ছি আমি, তারকেশ্বরে বাড়ি একজন ভদ্রমহিলা, উনি স্কুল টিচার, ওনার মেয়ের সঙ্গে খুব খারাপ আচরণ করেছেন, একজন খুব খারাপ আচরণ করেছেন, তান্ত্রিক, হ্যাঁ তান্ত্রিক বলা ভুল, সে মানে তাকে জানোয়ার বললেও ভুল হবে, বলেছে তাকে তার মধ্যে ভূত প্রেত বাসা বেঁধে রয়েছে, তার গোপন বডি পার্টস তাকে দেখাতে হবে ভিডিও কলের মাধ্যমে, সে তাহলে সমস্ত কিছু মানে জিনিস ছেড়ে পরিষ্কার করে দেবে, সব ঠিকঠাক তাড়িয়ে দেবে। তাহলে এই রকম নোংরামিও ঘটছে, মানুষ তো প্রবলেমে ভুগছে বা কোনো কিছু ঘটছে, তাহলে আমাদেরকে বুঝবে কীভাবে কোনো একটা ডিসিশান নিয়ে, বা তার ওই ভরং চরং দেখে কোনো দিন তার, আর একা কোনো মেয়েকে অবশ্যই পাঠাবেন না কোনো জায়গায়, খুব মুশকিল। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কারভাবে তাকে ফ্যামিলি নিয়ে যেতে হবে এবং বুঝে নিয়ে তারপর তার কাছে কোনো কিছু রেমেডি করাতে হবে, যার কাছে হোক, আমাদের কাছে হোক বা যে কোনো জায়গায় হোক, বুঝে শুনে নিয়ে যাওয়া উচিত এবং নিজে থেকে ফিল করা উচিত যে জায়গায় এলাম সেই ব্যক্তির অরা কেমন, সেই জায়গায় আমি এলাম কেমন সেটা। আচ্ছা, বেশি কন্ট্রোভার্সিতে যায় না, আবার কে কি এই নিয়ে ভিডিও রিপ্লাই করে দেবে। আচ্ছা, পরের বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে বিভিন্ন তান্ত্রিকরা ভূত প্রেত তাড়ায়, তোমরাও সেই কাজ করো, তো এই ক্ষেত্রে তান্ত্রিকদের কি কি সমস্যা আসতে পারে? প্রচুর সমস্যা হতে পারে বিভিন্ন রকমের, যাতে যে ব্যক্তি বা যে তান্ত্রিক বা যে সাধক, তার যদি ক্ষমতার থেকে বেশি উল্টো দিকের যার সঙ্গে আমরা লড়াই করতে যাচ্ছি সেটা যদি ক্ষমতাশালী বেশি হয়ে যায়, বা আমার প্রোটেকশন নেওয়ার একটু যদি কিছু ভুল মানুষ মাত্রই ভুল হয়,
সেখানে যদি ভুল হয় তাহলে কিন্তু অনেক ধরনের এফেক্ট পড়তে পারে। আমার একটি ঘটনা এফেক্ট পড়েছিল, আমার ঘাড়ে আমি চোট পেয়েছিলাম, আমার ভুলে হয়েছিল সেই ঘটনাটা। শিলিগুড়ির একটি ঘটনায় হয়েছিল। আমার হাতে একটি যে তোমাকে দেখাচ্ছিলাম আমি, যে দেখ আমি ছোটোবেলায় পুড়ে গিয়েছিলাম, সেটার একটা হিস্ট্রি রয়েছে বা সেটার একটা এফেক্ট আমার ওপর পড়েছিল। এইগুলো আমাদের ওপরে প্রভাব পড়ে। খারাপ শক্তির সঙ্গে যারা, তারা তখন কিছু করতে না পেরে তাদের পরিবারের ওপর অ্যাটাক করতে শুরু করে বা পরিবারকে ক্ষতি করার চেষ্টা করে। বিভিন্ন রকমভাবে একটা সাইড এফেক্ট কিন্তু থাকে। তুমি ভাবছো তুমি একটা, ধরো আমি উদাহরণ দিই বলি, তুমি একটা দেওয়ালে ঘুষি মারবে, দেওয়ালটাতে ঘুষি মারলে তুমি দেওয়ালে তোমার এত ক্ষমতা, তোমার দেওয়ালটাতে ভেঙে পড়ে গেল, তুমি দেওয়ালটা ভাঙার জন্য ঘুষিটা মারলে, কিন্তু তোমার ওই দেওয়ালে ঘুষি মারার জন্য তোমার হাতেও তো চোট লাগবে। ঠিক সেই রকম আমরা যখন ওই শক্তিশালী জিনিসের প্রতি যখন আমরা পাঞ্চ করি, তখন তার তো ফিডব্যাক আমাদের কাছে আসেই, এবং অনেক রকমের ঘটনা ঘটে এই ফিডব্যাক থেকে। আর একটা বিষয় হয় যেটা হচ্ছে যে মানে এটা খুব জানার ইচ্ছা আমার, এটা কমেন্টেও আমি দেখি, সেটা হচ্ছে এই যে মারণ ক্রিয়া, একটা ক্রিয়া আছে তন্ত্রে, হ্যাঁ, এই যে মারণ ক্রিয়া যারা করছে, কিছু কিছু তান্ত্রিক তো করে, হ্যাঁ, এই যে করছে মারণ ক্রিয়া মানে কি, কাউকে, আমি ওয়ার্ডটা বলছি না যেহেতু ইউটিউব কমিউনিটির জন্য দর্শক বুঝতেই পারছে, তাহলে সেটা তো একটা ক্রাইম হিসেব মতো, মানে খুন করা একদম। তো তার জন্য তো জেলও হতে পারে, কিন্তু ওই পোক্ত কোনো এভিডেন্স থাকে না যে কিভাবে এই ঘটনাগুলো ঘটালো, তো পোক্ত কোনো মানে যুক্তিই নেই এটার পেছনে। কিন্তু এটার ক্ষমতা আছে, এটার ক্ষমতা অনেকে করে, যারা করে সেই ব্যক্তি যে খারাপ শক্তির আরাধনা করছে বা যারা এই ধরনের প্রয়োগ কিছু করছে, তারা কিন্তু আরও বেশি ভোগে, তারা বেশি ভোগে। কারণটা বুঝতে হবে, সাধকের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে ষটচক্র সাধনা, তার মধ্যে এই মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, এই সমস্তগুলো সাধককে শিখতে হয়। শিখতে হওয়ার কারণটা অন্য, শিখতে হওয়ার হচ্ছে যে সাধক সাধনা করবেন তার ওই সাধনা পথে যেন কোনো কেউ ব্যক্তি তাকে তার উচাটন করে দিতে না পারে, তাই জন্য উচাটন বিদ্যা শিখে রাখা। তার প্রতি কেউ যেন কোনো বশীভূত না করে ফেলে তাকে, তাই জন্য বশীকরণ ক্রিয়া শিখে রাখা। তার প্রতি কেউ যেন মারণবিদ্যা প্রয়োগ না করে ফেলে, তাই জন্য মারণবিদ্যা শেখা। অপরের জন্য দুটো পয়সার লোভে, অপরের ক্ষতি করার জন্য মারণ ক্রিয়া প্রয়োগ করার কথা শাস্ত্র তন্ত্র বলে না। যারা করে তারা তো অবশ্যই সেই অপরাধী সম, এবং তারা নিজেরা শাস্তি পায়, ভোগ করে। দেখবে অনেক সময় দেখবে দুম করে কোনো একটা তান্ত্রিক দেখবে কোনো কারণে মারা গেছে, কোনো কারণ ছাড়াই দেখবে কোনো জায়গায় ভোগছে, এরকম প্রচুর আছে। আর এই মারণ বিদ্যা প্রয়োগের যেটা ঘটনা, আমি বাবার মুখ থেকে একটা কথা শুনেছিলাম, যেটা বাবার জীবনের একটা ঘটনা। বাবাকে আমি বললাম, তুমি, আমার প্রশ্ন ছিল এরকম, তুমি কোনোদিন এরকম কিছু করেছো? বললো, আমার কাছে এই বিদ্যা আমি শিখেছি, এই বিদ্যা আমার কাছে আছে, আমি জানি, কিন্তু আমি এই বিদ্যাটাকে মানে আমি যখন প্রথম জীবন এটাকে এর আদেও এর ভিত্তি আছে কি না সেটা জানার জন্য আমি সব থেকে জীবনের একটা পাপ কাজ করেছিলাম। সেই পাপটা হচ্ছে, আমি এই বিদ্যাটা একটা গাছের ওপর প্রয়োগ করেছিলাম পরীক্ষামূলক জন্য। ভুল করেছিলাম, অন্যায় করেছিলাম আমার জীবনের সব। বাবা এটা বলেন, এখনও বলেন সবাইকে, নির্দ্বিধায় বলেন যে আমার জীবনের সব থেকে বড় করা অন্যায় ওটা। আমি ওটা পরীক্ষা করবো বলে আমি করেছিলাম, একটা গাছের ওপর প্রয়োগ করেছিলাম। গাছটা শুকিয়ে গিয়েছিল, পুরো মারা গিয়েছিল গাছটা, জ্বলন্ত গাছ, একদম মানে জীবন্ত গাছ। সেই গাছটাও তারপর থেকে অনেকে অফার করেছে, অনেকে এসেছে, বাবা তাদেরকে গালাগালি দিই। বাবা জানে যার সঙ্গে যারা বাবার সামনাসামনি হয়েছে, বাবা সেন্সার করে কোনো কথা বলে না, যাকে যেটা মনে হয় বিরক্ত করলে তারা গালাগালি খায়, এবং যারা যায় তারা সেই মেন্টালিটি নিয়েই যায় যে আমি গেলে ওখানে ভালো ভালো কথা নাও শুনতে পারি, রেগে গেলে উনি গালাগালিও দিতে পারেন। তো যারা অনেকে আসে, অনেক টাকার অফার করেন যে আপনার শত্রু আমাকে এরকম করে দিন, তাদেরকে সেইভাবেই তাড়িয়ে দেওয়া হয়। মানে মানববিদ্যা প্রয়োগ আছে, এই বিদ্যা আছে, এবং প্রয়োগ যদি সঠিকভাবে করা যায় এর ফল হয়, যদি সেই রকম মানুষজন করে। যারা করে তারাও কিন্তু এর ফলভোগ করে। আচ্ছা, আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় গেলে তান্ত্রিকরাও প্লাস অ্যাস্ট্রোলজাররাও এই যে বলে যে মন্ত্র উচ্চারণ করো, মন্ত্র বলো, তাহলে তোমার ভালো হবে। সবার কি মন্ত্র বললে ভালো হয়? মানে মন্ত্র উচ্চারণ করলে বা মন্ত্র পাঠ করলে কি সবার ভালো হয়? আমি একটা কথা বললি, তুমি ওই উত্তরটা পেয়ে যাবে। তুমি বাজার থেকে ডাক্তারি শাস্ত্রের কোনো একটা বই কিনে এসে পড়লে বাড়িতে, পড়ে তুমি যদি অপারেশন করতে যাও যেরূপ ফলাফল হবে, ঠিক সেরকম কোনো বই কিনে মন্ত্র পড়ে সেটাকে পাঠ করার ফলাফলটাও সেরকম হয়। কারণ একটা মন্ত্র শুধু উচ্চারণ করলেই তো সেই মন্ত্রের ফলাফল হবে না, শাস্ত্র আমাদেরকে সেই কথা বলছে না।
মন্ত্রটাকে তার পুরস্চরণতে জাগৃত করতে হবে, তো তবে তো কাজ হবে মন্ত্রের। আমি একটা বলে দিলাম তুমি বসে বসে এই মন্ত্র জপ করো তোমার সমস্ত কিছু কেটে যাবে, এমনটা নয়। মন্ত্র দেওয়ার অধিকার একমাত্র গুরুর। মন্ত্র দেবেন গুরু শিষ্যকে, সেটা তো মন্ত্র জপ করা মানে তাকে গুরু অধিকার দেবেন। ঠিক তুমি যেমন প্রথমে প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপরে কলেজ, তারপরে ইউনিভার্সিটি, তারপরে বিভিন্ন স্পেশালাইজেশন, যেমন একটার পর একটা ধাপ আছে, ঠিক সাধনা পথেও কিন্তু একটার পর ধাপ আছে। মন্ত্র জপের ক্ষেত্রে গুরু তোমাকে মন্ত্র জপ করার অধিকার দেবেন, যে হ্যাঁ তুমি এই মন্ত্রটা জপ করো, বা গুরু তোমাকে সেই মন্ত্রের পুরস্চরণ করে জাগিয়ে তোমাকে মন্ত্রটা দেবে, তুমি পালন করো বা এইভাবে পাঠ করো, তাহলে তোমার কাজ হবে। গুরুজি মন্ত্র দেবেন। অনেক ক্ষেত্রে ভাগ করা রয়েছে অনেক কিছু বিষয়। ওং এবং সোহা এই দুটো উচ্চারণের ক্ষেত্রে অনেক বাধা নিষেধ আছে, এবং ওং সোহার কারা ব্যবহার করতে পারে, কারা ব্যবহার করতে পারে না, ওং সোহার জায়গায় তারা কি ব্যবহার করবে, এইগুলো অনেক কিছু ব্যাপার আছে। এই বিষয় নিয়ে একটা বিশেষ মন্ত্র নিয়ে আলোচনা আমরা, তোমরা আধ্যাত্মিক যখন আলোচনা এপিসোড হবে আমি এই বিষয়ে বিস্তারিত বলবো। তো মন্ত্র অবশ্যই যাদের যাদের গুরুমন্ত্র হয়ে গেছে তারা অবশ্যই, যদি কোনো জ্যোতিষতান্ত্রিক দেন, আমি বলছি না তাদেরকে অপমান করতে বা তাদের কথা না শুনতে, শুনুন, কিন্তু যারা বলেছেন যে মন্ত্র জপ করতে, সেটা নিয়ে আগে গুরুর কাছে যান, গুরুর পা ধরে বসুন, গুরুকে বলুন যে গুরুজি আমার এই মন্ত্রটা একজন জপ করতে বলেছেন আমার ভালোর জন্য, আমি কি জপ করব? গুরু যদি অনুমতি দেন তবেই পাঠ করবেন। গুরু যদি বলে না এটা করার দরকার নেই, ওইটাই বেদবাক্য ধরে না, ভগবান বলে দিয়েছে ওটাকে মনে করতে হবে। গুরু যেটা বলবেন সেটাই করতে হবে, যতই কে জ্যোতিষতান্ত্রিক বলুক, যাই বলুক তাই বলুক, এখন মানলে চলবে না। ওই যে বললাম জ্যোতিষতান্ত্রিক এখন চেনাই তো মুশকিল, ফোন করলেই তো মন্ত্রতন্ত্র অনেক অনলাইনে অনেক এখন রেমেডির মধ্যে। এই বিষয়টাই বলি যে এই যে গুরুর কথা বললে, এটা যদিও আমি অনেক পডকাস্টেই জিজ্ঞেস করেছি, বাট তোমার কাছেও জিজ্ঞেস করি যে সঠিক গুরু নির্বাচন করব কি করে। অনেকে বলে যে গুরু ঠিক সময় মতো চলে আসে, হ্যাঁ এটা আমি মানি যে ঠিক সময় হলে তোমার সামনে দেখা দেবে, কিন্তু আমি কি করে চিনবো যে ইনি সঠিক আমার গুরু? ওটা তোমাকে চিনি, তোমার মন থেকে ওনার প্রতি সেই রেসপেক্টে জন্মে যাবে যখন তোমার মন থেকে। তুমি এটা শিষ্য যেমন গুরু নির্বাচন করবে, আমি উদাহরণ দিয়ে বলি, রামচন্দ্রের কুলগুরু বা কুলপুরোহিত হচ্ছেন বশিষ্ঠ, কৌশিকী অমাবস্যা বা মা তারার প্রথম তারাসিদ্ধ যিনি সাধক, ঠিক আছে, বশিষ্ঠ মুনি, উনি হচ্ছেন রামচন্দ্রের কুলপুরোহিত এবং কুলগুরু। তা রামচন্দ্রের যদি ইচ্ছা হয় যে আমি যদি গুরু করি তো বশিষ্ঠ দেবের মতো গুরুই করব, আর অন্য কারোর মতো গুরু, অন্য কাউকে গুরু করব না। বশিষ্ঠ দেবেরও তো ইচ্ছা হতে পারে যে রামচন্দ্রের মতো শিষ্য যদি পাই তবেই আমি গুরু করব। অর্থাৎ উভয়ের একে অপরের পরিপূরক, উভয়ের যখন খিদেটা মিলে যাবে তখন কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় গুরু এবং শিষ্যের বন্ধন তৈরি হবে। এবার কে গুরু কে শিষ্য, ওই তান্ত্রিক চেনার মতোই, তার মধ্যে লোভ আছে কি না, সে তোমাকে সঠিক পথ দেখানোর মধ্যে তার কাছে তুমি যেতে পারছো কি না, বা গুরুর কাছে তুমি যখন তখন গিয়ে পৌঁছতে পারবে কি না, এটা সবথেকে আগে দেখার বিষয়। গুরু সৎ অসৎ পরে দেখবে। গুরুর কাছে তুমি যে কোনো সময় তোমার যে কোনো সমস্যায় হোক, যে কোনো জীবনের মানে গুরু শব্দের অর্থ কী, অন্ধকার থেকে আলোর পথে যিনি দেখাবেন তিনিই তো গুরু। অর্থাৎ তোমার জীবনে যখনই অন্ধকার নেমে আসবে, সে যখনই হোক, তখনই যেন গুরুর কাছে আমরা পৌঁছতে পারি। এমন নয় যে গুরুজি আমার সঙ্গে কথা বলবে না, গুরুজির কাছে কথা বলতে গেলে তার অনেক ভায়া হয়ে কথা বলতে যেতে হবে, এমন গুরু করার থেকে না করা ভালো। গুরুজিকে যেন সহজেই পেতে পারি, গুরুর কাছে সহজেই যেন আমরা পৌঁছতে পারি, এমন গুরু নির্বাচন করতে হবে যেন গুরুকে আমি সবসময় যে কোনো কাজ করার ক্ষেত্রে গুরুর উপদেশ পেতে পারি, বা গুরু সেইভাবে আমাদেরকে গাইড করতে পারবেন, সেই রকম ব্যক্তিকে গুরু করা উচিত। আচ্ছা, আমরা এই সেগমেন্টটাকে আরও এগিয়ে নিয়ে যাব পরবর্তী পডকাস্টে, যেখানে আমরা মন্ত্র নিয়ে আলোচনা তো করবই, প্লাস আরও বিভিন্ন আলোচনা করব, সেটা এখন রিভিল করছি না। আর সেটাই কোনো হয়তো হরার কিছু থাকবে না, সেটা একদম স্পিরিচুয়াল কন্টেন্টই হবে। কারণ ইউটিএসে তো আমরা চেষ্টা করি একটু অন্য রকমের করার, বাট আজকে তোমার ডেবিউ বলে আমরা একটা হরার ঘটনা রেখেছি, যে তোমাকে ইন্ট্রোডিউস করাচ্ছি ইউটিএসের। কাইন্ড অফ অডিয়েন্সটা প্রায় সেমই, বাট এখানে তো আলাদা ধরনেরও অডিয়েন্স আছে, যারা অনেকেই আছে যারা ভূতের কন্টেন্ট পছন্দ করে না, শুধু স্পিরিচুয়াল কন্টেন্ট পছন্দ করে, তো তাদের সাথে একটা ইন্ট্রোডাকশান সেই হিসেবে করালাম। বাট নেক্সট যখনই আমরা করব একদম স্পিরিচুয়াল পডকাস্টই করব, আশা করছি খুব ভালো হবে। থ্যাংক ইউ তুমি সময় দিলে এতটা। আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের আর একটা পডকাস্ট নিশ্চয়ই হবে একদম, আর হরর মাইন্ডস যেতে একদম চলছে, একদম। টাটা, ভালো থেকো।